ক্লাসের সাদা স্কার্টে পিরিয়ডে চুপ চুপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তে, এবং তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই জাঙ্কুক। জাঙ্কুক তের চেয়ে মাত্র 1 বছরের বড়, কিন্তু তে তাকে জমের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ারও যথেষ্ট কারণ আছে। তেকে সবসময় জাঙ্কুকের কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয় তেকে। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবুও আজকে তাকে শাস্তি পেতে হবে মনে হচ্ছে। জাঙ্কুক চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন সে এক্ষুনি বেগে শেষ করে দেবে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে জাঙ্কুক বলল, কি রে, কি বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে বাসায় ফিরে যাবি। এর বাইরে তুই কিচ্ছু করবি না। আর যে কোনো দরকার হলে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি তোকে সবকিছু এনে দেব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দেই না, নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি। তবুও তুই ব্যথা পেলি কি করে বল? আর তুই ক্লাস করা বাদ দিয়ে কি করছিলি, যার কারণে তোর রক্ত বের হয়ে গেল? বলেই এগিয়ে আসলো জাঙ্কুক। সাথে সাথে ভয় পেঁচিয়ে গেল তে জাঙ্কুকের দিকে তাকাতে পারছে না। সে নিচের দিকে তাকিয়ে আছে চুপচাপ। ব্যথা পাওয়ার সময় এটা মনে ছিল না, এখন এত ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা কি করে পেয়েছিস তুই? জাঙ্কুকের এই প্রশ্নে কি জবাব দিবে তে, তা কিছুই বুঝতে পারছে না। ক্লাস 9-এ পড়া একটি মেয়ে কি করে তার সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে জাঙ্কুক থামবে না, সেটাও সে জানে। তাই কাবা কাবা কণ্ঠে জবাব দিল, আমি ব্যথা পাইনি জাঙ্কুক ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে জাঙ্কুক তেরে গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল। তাহলে এমনি এমনি ব্লাড বের হলো কি করে? তুই এখন আমাকে মিথ্যা বলা শুরু করেছিস তে। আজ একবার বাসায় চল, তারপর আমি তোর কি অবস্থা করি সেটা দেখবি। বলে তেকে টানতে টানতে নিয়ে বাইকে উঠে বসলো। তে গালে হাত দিয়ে জাঙ্কুকের পেছনে বসে পড়লো। তারপরে তে বেশ ব্যথা পেয়েছে, কিন্তু জাঙ্কুকের মুখে মুখে কথা বলার সাহস তার নেই। এই ছেলেটার পুরো নাম জিয়ন জাঙ্কুক, আর ডাক নাম হলো জাঙ্কুক। তের বড় চাচার ছেলে, ক্লাস 10-এ পড়ে। জাঙ্কুক তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকারী। পরিবারের 3 চাচার মধ্যে সেই একমাত্র ছেলে, তাই বয়সে ছোট হলেও পারিবারিক সকল ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মনেও সে। তের 2 চাচা। জাঙ্কুকের বাবা হলো বড়, আর ছোট চাচা দেশের বাইরে থাকে। 3 ভাইয়ের মধ্যে তের অবস্থা একটু খারাপ ছিল, তাই তেরা এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ করে বাবা মারা যাওয়ার পর থেকে তে আর তার ছোট বোন লিসা জাঙ্কুকের বাসায় থাকতে শুরু করে। তবে তের মা গ্রামেই থাকতেন। জাঙ্কুকের বাড়ির সবাই তে এবং লিসাকে ভীষণ ভালোবাসতেন। তবে তাদের মধ্যে জাঙ্কুক তেকে একটু বেশি আদর করত, আর এই আদর করাটাই তের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে। খাবার খেতে দেরি হলে বকা, ঘুমাতে দেরি হলে বকা, এমনকি তে কার সাথে বন্ধুত্ব করবে আর কার সাথে করবে না সেটাও জাঙ্কুকের সিদ্ধান্তে হয়। বাসার কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার মোটামুটি সবারই ইচ্ছে তে ও জাঙ্কুক বড় হয়ে জীবন সঙ্গী হবে, এবং তারা চায় তারা যেন বড় হয় বিয়ে করে নিক। জাঙ্কুক তেকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। জাঙ্কুকের বোন জিমিন আর লিসা স্কুলে গিয়েছে, এবং তাদের নিয়ে গিয়েছে জাঙ্কুকের মা জিন আর জাঙ্কুকের বাবা অফিসে। তাই বাসা একদম খালি। জাঙ্কুক বাইক থেকে নেমেই তেকে টানতে টানতে বাসায় নিয়ে আসে। তে জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। তাই সে নিরুপায় হয়ে জাঙ্কুককে আকুতি মিনতি করতে লাগলো, আমি ব্যথা পাইনি জাঙ্কুক ভাইয়া, প্লিজ আমাকে ছেড়ে দাও, আর কখনো এমন হবে না। আমি ব্যথা পাইনি, সত্যি বলছি, আর আমি এই বিষয়ে আপনাকে কিছু বলতেও পারবো না। এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে যাচ্ছে তে। আর কি এমন হয়েছে যেটা তুই আমাকে বলতে পারবি না? তুই ভালো কথা মেয়ে না, তাই আজ তোকে আমি শাস্তি দেব। একবার শাস্তি পেলে আর দ্বিতীয়বার এমন করার সাহস পাবি না। বলে তেকে নিয়ে গিয়ে বাথরুমে আটকে দিল। তে এবার কেঁদেই দিল, ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে এখানে আটকে রেখো না, আমার অনেক ভয় হচ্ছে ভাইয়া। বলার সাথে সাথে দরজা খুলে দিল তে। চোখ মুছে জাঙ্কুকের দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু তে সেই আশায় জল ঢেলে দিল জাঙ্কুক। তের হাতে ব্যান্ডেজ এবং কিছু ঔষধ আর জামা কাপড় দিয়ে জাঙ্কুক বলল,
ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি, আমিই করে দিতাম। কিন্তু এমন জায়গায় আঘাত পেয়েছিস, সেটা আমার করা সম্ভব হচ্ছে না, তাই তুই নিজে করে নে। আমি স্কুলে ফিরে যাচ্ছি, সামনেই আমার এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে আবার ফিরে যেতে, তাই আপাতত তুই 2 ঘন্টা বাথরুমেই কাটাবি। আমি স্কুল থেকে ফিরে এসে দরজা খুলে দেব। বলেই দরজা লক করে দিয়ে জাঙ্কুক বের হয়ে গেল এবং তে ভেতর থেকে চেঁচাতে লাগলো, জাঙ্কুক ভাইয়া প্লিজ আমাকে একা রেখে যেও না, আমি এখানে থাকবো কি করে, প্লিজ যেও না। কে শুনে কার কথা, জাঙ্কুক বাহিরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা পর জাঙ্কুকের মা মিসেস জিন বাসায় ফিরলেন, সাথে জিমিন আর লিসাও ফিরেছে। আর আমি বলে রাখি, জিমিন আর লিসা অন্য স্কুলে পড়ে আর জাঙ্কুক আর তে একই স্কুলে পড়ে। জিমিনের রুম জাঙ্কুকের রুমের পাশেই, তাই রুমে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেল জিমিন। তাই সাথে সাথে ভয় পেয়ে দৌড়ে মায়ের ঘরে চলে গেল জিমিন। জিমিনের এমন অবস্থা দেখতে পেয়ে জিন বলে উঠলেন, কি হয়েছে জিমিন, এভাবে ছুটে আসলি কেন? মা বাসায় তো কেউ নেই তাই না, ভাইয়া আর তে আপু তো স্কুলে, তাহলে ওই রুমে কে? মা আমার মনে হচ্ছে ভূত। কি বকছিস, কোন রুমে ভূত জিমিন? মা ভাইয়া রুমে কে যেন কান্না করছে, আমি স্পষ্ট শুনতে পেয়েছি মা, কিন্তু রুম তো তালাবদ্ধ করা। উফ কি যাতা বলছিস জিমিন। তে আর জাঙ্কুক একসাথে স্কুলে গেল, এখনো ফিরে আসার সময় হয়নি, বিকালে আসবে। তাছাড়া আমরা তালা খুলে ভেতরে ঢুকলাম, একে তো বাহিরে তালা ছিল। তাছাড়া জাঙ্কুক সবসময় বাহিরে যাওয়ার সময় নিজের ঘরে তালাবদ্ধ করে যায়, তাহলে ওর রুমে কে আসবে? তুই হয়তো ভুল শুনেছিস মা, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। এই সেই বলে জিমিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন জিন। এবার আর কান্নার শব্দ পায়নি, তাই এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি করলো না জিমিন। তের সাথে আজ প্রথম এমন হয়নি, বোঝ হওয়ার পর থেকে সে দেখে আসছে জাঙ্কুক ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে। এরপর যেদিন থেকে স্কুলে ভর্তির কথা হলো, সেদিন জাঙ্কুকের বাবা মানে আরএম তেকে প্রশ্ন করেছিলেন, তেমা তুমি কোন স্কুলে ভর্তি হতে চাও? তে উত্তর দিয়েছিল জিমিনের স্কুলে, মানে জাঙ্কুকের বোন যে স্কুলে পড়ে সেই স্কুলে। কিন্তু জাঙ্কুকের তাতেও আপত্তি ছিল, সে চেয়েছিল তে যেন তার স্কুলে ভর্তি হয়। আর তাই রেগে সে হুমকি দিতে শুরু করে, যদি সে জিমিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। তে আর উপায় না পেয়ে ভয়ে জাঙ্কুকের স্কুলে ভর্তি হয়ে যায়। এরপর থেকে তের জীবন থেকে স্বাধীনতা নামক শব্দটি হারিয়ে গিয়েছে। স্কুলে কোনো মজা করা তো দূরের কথা, ক্লাসের বাহিরেও যেতে পারে না তে। যাই করে তাতেই জাঙ্কুকের সমস্যা। তে কোনো কারণে ব্যথা পেলে সেটাও জাঙ্কুকের কাছে অন্যায়। আজ সে ব্যথা পায়নি, কিন্তু ব্লাড দেখে জাঙ্কুক ভেবেছে তে ব্যথা পেয়েছে আর শাস্তি স্বরূপ বাথরুমে বন্ধ করে দিয়ে চলে যায়। প্রায় 2 ঘন্টা পর জাঙ্কুক বাসায় ফিরল। জাঙ্কুককে একা ফিরতে দেখে জাঙ্কুকের মা বেশ অবাক হলেন, কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেলেও তেকে একা রেখে জাঙ্কুক কোনোদিনও ফিরবে না। জাঙ্কুক বাবা তুই একা কেন, তে কই? যেখানে থাকার কথা সেখানেই আছে। এটা কেমন উত্তর জাঙ্কুক? ওকে আগেই আমি বাসায় রেখে গিয়েছিলাম মা। মানে কি? বাসায় ফিরে তো দেখলাম না তেকে, আমার রুমে আছে ও। কথাটা শুনে জাঙ্কুকের মায়ের আত্মা দুঃখ করে উঠল, তার মানে জিমিন যা বলেছিল তাই ঠিক, জাঙ্কুকের ঘরেতেই কাজ ছিল। জাঙ্কুকের মা অস্থির হয়ে প্রশ্ন করলেন, মানে তুই কি বলছিস এসব জাঙ্কুক? তুই ওর সাথে কি করেছিস? জাঙ্কুক তুই দিন দিন সীমা পেরিয়ে যাচ্ছিস। বলেই একটানে চাবি নিয়ে দৌড়ে গেলেন জাঙ্কুকের রুমে। জিন রুমে থেকে না পেয়ে ডাকতে লাগলেন। তে বাথরুম থেকে সাড়া দিতে ছুটে গেলেন তিনি। তেকে দেখে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, আধবেজা অবস্থায় ফ্লোরে বসে আছে। এটা দেখে জাঙ্কুকের মা হতবাক হয়ে গেলেন, তেকে তুলে ঘরে নিয়ে আসলেন। ততক্ষণে জাঙ্কুকও ঘরে এসেছে। জাঙ্কুকের মা জাঙ্কুককে দেখা মাত্রই কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে জাঙ্কুকের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তারপর তিনি রেগে গিয়ে বললেন, তুই কবে মানুষ হবে জাঙ্কুক? এমন অমানুষের মতো কাজ কেন করলি? আজকে তোর বাবা আসুক, তারপর তোর হবে। জাঙ্কুকের ফর্সা গালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে, হয়তো ভীষণ ব্যথা পেয়েছে, কিন্তু সেদিকে খেয়াল নেই।
সে একমনে তের দিকে তাকিয়ে আছে। সে তার মায়ের দিকে পাত্তা না দিয়ে তের দিকে এগিয়ে এলো। তুই ভিজেছিস কি করে আর ড্রেস চেঞ্জ করিসনি কেন? তোকে তো আমি কাপড় দিয়ে গিয়েছিলাম। তে বয়ে পেয়ে জাঙ্কুকের মায়ের আড়ালে গিয়ে লুকালো। সাথে সাথে জাঙ্কুকের মা বলে উঠলো, থাম অমানুষের বাচ্চা, এখন আর দরদ দেখাতে হবে না। মা, আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি। তুমি জানো ও স্কুলে গিয়ে পড়াশোনা বাদে নাচানাচি করে বেড়ায়, আর তা করতে গিয়ে ব্যথা পেয়েছিল। তাই আমি ওকে শাস্তি দিয়েছি, যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায়। আর তুমি জানো মা, ওর কতটা ব্লিডিং হয়েছিল। কি বলছে ও? তুই কিভাবে ব্যথা পেয়েছিস মা? এটা শুনে তেফ ইসফিস করে জিনের কানে কিছু বলল। জিন আর কিছু না বলে তেকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে জাঙ্কুকের ঘরে আসলেন। জাঙ্কুক মুখ ভার করে বসে আছে। এটা দেখে জিনের মন খারাপ হলো, কারণ এই প্রথমবার তিনি জাঙ্কুকের গায়ে হাত তুলেছেন। জাঙ্কুক ছোট থেকে বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। সচরাচর সে অন্যায় কাজ করে না, শুধু তের সাথে একটু বাড়াবাড়ি করে, এবং সে অনেক বুঝদার একজন ছেলে। যতই হোক একমাত্র ছেলে, তাই মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন। তাই অন্যায় করলেও শাস্তি দিলেও অপরাধ বোধ করেন। জিন এসে ছেলের পাশে বসলেন, তারপর কাগজের টুকরো ছেলের হাতে দিয়ে বললেন, যা এটা ফার্মেসি থেকে নিয়ে আয়। জাঙ্কুক অস্থির হয়ে প্রশ্ন করলো, আরে মা, অল্পই তো ব্লাড ছিল, তাহলে ওষুধ লাগবে কেন? তার মানে কি ও আরো অনেক বেশি ব্যথা পেয়েছে? ওর কোনো ক্ষতি হবে না তো মা? ওকে হাসপাতালে নিয়ে যাই, যদি পরে ওর কিছু হয়ে যায় আমি এখনই ওকে হাসপাতালে নিয়ে যাব। এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি জাঙ্কুক। দেখ জাঙ্কুক, তুই তেকে আদর করিস, সেটা আমরা সবাই জানি, কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোর এই অতিরিক্ত কেয়ার তের কষ্টের কারণ হয়ে যাচ্ছে। মা, যে বিষয়ে বলে লাভ নেই সেটা কেন বলতে আসো? আমি এর আগেও বলেছি, আমি তের ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, এতে আমার কোনো হাত নেই মা। বলেই কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো জাঙ্কুক। স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যা, এখনই আনতে হবে না জাঙ্কুক। কি বলছো মা? তে ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো? ও ব্যথা পাইনি জাঙ্কুক। তোকে যেটা কিনতে বললাম সেটা কেনার পর প্যাকেটের গায়ে লেখা ভালোভাবে পড়ে নিস, তারপর বুঝতে পারবি তের কি হয়েছে। মা, তুমি যে কি বলছো কে জানে, ব্যথা না পেলে ওষুধের দরকার হয়। যাই হোক, আমি যাবো আর আসবো বলেই বেরিয়ে গেল জাঙ্কুক। আর জিন ছেলের যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলেন, এই জাঙ্কুকের বেপরোয়া ভালোবাসা শেষ কোথায়? আমি আর ভাইয়ার স্কুলে পড়বো না কাকিমা, মাত্র কয়েকদিনই তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছি। এখন চাইলে সহজেই স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলো আমাকে আপুদের স্কুলে ভর্তি করিয়ে দিতে, প্লিজ কাকিমা। জাঙ্কুকের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল তে। জাঙ্কুকের মা জিন জানেন জাঙ্কুক এটা সহজে মেনে নেবে না, কিন্তু তের ভয় পাওয়ার চুক্তি আছে। সামান্য একটা বিষয় থেকে এভাবে বাথরুমে আটকে রাখা জাঙ্কুকের একদম উচিত হয়নি। তেকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, আচ্ছা মা, তোর চাচা বাসায় আসুক, আমি কথা বলে দেখবো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। এর মধ্যে বেশ অনেকদিন পর তের মা গ্রাম থেকে এসেছেন মেয়েদের সাথে দেখা করার জন্য। তে তার মাকে কিছু না বললেও জাঙ্কুকের বাবা নামজুন ফেরার পর তে তাকে সবকিছু বলে ফেললো। এটা শুনে বেশ রেগে গেলেন নামজুন সাহেব। এদিকে জাঙ্কুক সেই যে দুপুরে বের হয়েছিল এখনো ফিরে আসেনি বাসায়। সবাই জাঙ্কুকের ফেরার অপেক্ষা করতে লাগলো। সন্ধ্যা পেরিয়েছে, বাসার সবাই ড্রয়িং রুমে বসেছিল। তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো জাঙ্কুক। জাঙ্কুককে দেখা মাত্রই নামজুন এগিয়ে এলেন আর কোনো কিছু না বলেই ঠাস করে জাঙ্কুকের গালে থাপ্পড় বসিয়ে দিলেন। তোর সাহস কি করে হলো জাঙ্কুক এমন একটা কাজ করার? সবার আদর পেয়ে মাথায় চড়ে বসেছো তুমি। জাঙ্কুক কিছু বলল না, মাথা নিচু করে নিল। জাঙ্কুকের চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। জাঙ্কুক যখন অনেক রেগে যায় তখন তার ফর্সা মুখ রাগে লাল আবাতে পরিণত হয়।
এটা নতুন কিছু না। জাঙ্কুকের মাথা নিচু রেখে তের দিকে এগিয়ে আসলো। জাঙ্কুক এগিয়ে গিয়ে তের হাতে কাগজে মোড়ানো প্যাকেট দিয়ে বলল, আমি এইসব ব্যাপারে কিছুই জানতাম না তে, তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই হয়তো ব্যথা পেয়েছিস, তাই এটা দেখে আমি রেগে গিয়েছিলাম। নামজুন আবারও চেঁচিয়ে বলল, ও ব্যথা পেলে তোকে রাখতে হবে কেন? ও ব্যথা পাক আর না পাক, তুই ওকে শাস্তি দেওয়ার কে? বাবা আমি। তুই এখনো কথা বলার সাহস কি করে পাচ্ছিস জাঙ্কুক? জাঙ্কুক আর তার বাবার অবস্থা দেখে তের মা ইউনজুন এগিয়ে আসলেন। ভাইজান বাদ দিন না, ছোট মানুষ হয়তো বুঝতে পারেনি, সবাই মিলে ওকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছো, তাই এত সাহস বেড়ে গিয়েছে ওর। কিন্তু আজ আমি কোনো কথা শুনতে চাই না, তুমি এক্ষুনি তের কাছে ক্ষমা চাও। এটা শুনে জাঙ্কুক চোখ গরম করে তের দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ জাঙ্কুক কখনোই করবে না, সে ব্যাপারে সবাই নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে জাঙ্কুক বলে উঠলো, আমাকে ক্ষমা করে দিতে, এমন আর হবে না। জাঙ্কুকের মুখে ভুল স্বীকারোক্তি শুনে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তে, সে কি ঠিক শুনেছে? জাঙ্কুক যতই ভুল করুক না কেন কখনো তা স্বীকার করে না। তাহলে কি হঠাৎ আজ সব নিয়ম ভেঙে গেল? বড় চাচার কথায় হুঁশ ফিরল তের। নামজুন কড়া গলায় বললেন, যাই হোক তে আর তোর স্কুলে যাচ্ছে না, তাই এবার থেকে ওর পেছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। তা কয়েকদিন পরেই তো তোমার মাধ্যমিক পরীক্ষা। জাঙ্কুক অবাক হয়ে বলল, ও স্কুলে যাবে না মানে? মানে ও এখন থেকে জিমিন এবং লিসার স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে দিয়ে আসব। কিন্তু কেন বাবা? আমি চাই না। কেউ কি সেটা চায়? হ্যাঁ নিশ্চয়ই চায়। তোমার মতো ইডিয়টের আশেপাশে কেই বা থাকতে চাইবে? জাঙ্কুক আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। কেউ নিজের ঘরে চলে যায়। তারপর কাগজের প্যাকেটটা খুললো। কাগজের ভেতরে এক প্যাকেট ব্রেড এবং কিছু চকলেট আর একটা পেপার ছিল। পেপারের টুকরোটা হাতে নিল তে। মানছি আমি ভুল করেছি তে, কিন্তু তুই এই কাজটা একদম ঠিক করিসনি। আমি যখন তোকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে তুই ব্যথা পেয়েছিস, তখন তুই আমাকে সব বলতে পারতি। তুই জানিস তুই ব্যথা পেলে আমার অনেক কলিজা পুড়ে, তাই তোকে আগলে রাখতে চাই। এটাই কি আমার দোষ বল? তুই কেন আমার সাথে সংকোচন ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাহিরের কেউ সে মন করলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি একজন মেয়ে না, কিন্তু আমি তো একজন মানুষ। কোনো না কোনো দিন এই ব্যাপারে আমি ঠিকই জানতে পারতাম, হয়তো এখন জানতাম না, কিন্তু আজ থেকে 10 বছর পর বা তার আরো পরে হলে আমি সেটা জানতে পারতাম। সেটা তোর থেকে না হয় অন্য কারোর কাছ থেকে আমি জানতে পারতাম। তাহলে এখন বললে কি অসুবিধা ছিল? যদি আমার ভুল না হয়, তুই অনেক ভালো করেই জানিস তোর আর আমার বিয়ে হবে। আমাদের বিয়ের বয়স হওয়ার পর শুধু সময়ের অপেক্ষা মাত্র, যার মানে হলো তুই সারা জীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয়, লজ্জা এই ব্যাপারগুলো বাদ দিয়ে দিতে। তুই আমার সাথে যত ফ্রি হতে পারবি ততই তোর ভালো হবে। আমি চাই না তুই সারা জীবন আমাকে ভয় পাস। এটাই ছিল আমার শেষ কথাতে। তুই আমাকে তোর নিজের মতো করে মেনে নে, এটাই তোর জন্য শ্রেষ্ঠ হবে। এই পেপারটা পড়ে সাথে সাথে গুছিয়ে রেখে দিল। পৃথিবীর সবাই মিলেও যদি জাঙ্কুকের সাথে তার বিয়ে দিতে চায়, তবুও সে এই বিয়েতে রাজি হবে না। এই বিয়ে কিছুতেই করতে পারবে না তে। জাঙ্কুকের মতো এমন রাগী ছেলের সাথে সারা জীবন থাকা অসম্ভব। তে পড়াশোনা শেষ করে নিজের মতো থাকতে চায়। জাঙ্কুকের অত্যাচার থেকে সে মুক্তি পেতে চায়। যাই হোক, ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে। আপাতত জাঙ্কুকের কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্য আজ জাঙ্কুককে থাপ্পড় খেতে হয়েছে। তে বয়ে বয়ে জাঙ্কুকের রুমে গিয়ে বলল, জাঙ্কুক ভাইয়া আসবো? জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বলল, আয়। তে এগিয়ে গেল জাঙ্কুকের সামনে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, শুনলাম তুই নাকি স্কুল বদলাতে চাইছিস, এটা কি সত্যি? না মানে ভাইয়া, আমার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়, তাই আমি আর কি বড় চাচুকে বলেছিলাম স্কুল বদলাবে ভালো কথা, কিন্তু স্কুলে যাওয়ার জন্য পা আস্তে থাকবে তো তোরতে। মানে আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝেছিস? আমি জানি হুদা মানে মানে করিস না, কিন্তু আবুদের স্কুলে পড়লে তোমার অসুবিধা কি ভাইয়া? আমার তো কোনো অসুবিধা নেই তে, শুধু একটা কথা শুনে রাখ, তুই সারা জীবনের জন্য হাঁটা চলার ক্ষমতা হারাবি, তাতে আমার
অসুবিধে। তে নিরুপায় হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। ভাইয়া, আমি তো বলেই দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই। এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব? কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস। তালবাহানা শোনার মতো আমার সময় নেই। আজকে রাতটা তোর কাছে সময় আছে। বাবার সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর, অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ। আমার কথা একদম নড়চড় হয় না। আমি যা বলি তাই করি। তোর পা ভাঙবে বলেছি মানে ভাঙবেই। না ভাইয়া, এমনটা করো না প্লিজ। আমার ঘরে কোনো মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই। এখন যা এখান থেকে, আমি শাওয়ার নেব। কিভাবে কি করবে কিছুই বুঝতে পারছে না, তবুও বাহানা বের করার চেষ্টায় লেগে পড়লো, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। তে জাঙ্কুকের বিছানায় বসেছিল। তে বিছানা ছেড়ে দরজার কাছে যেতেই জাঙ্কুক আবারও থেকে ডাকলো। তে পেছনে তাকিয়ে সাথে সাথে আবার চোখ সরিয়ে নিল, কারণ জাঙ্কুক শার্টের বোতাম খুলছে। তে লজ্জা পেয়েছে দেখতে পেয়ে। জাঙ্কুক বোতাম লাগাতে লাগাতে তের কাছে এসে দাঁড়িয়ে দাঁত কিটমিট করে বলল, বলেছি না এসব লজ্জা বাদ দিতে। আমার সাথে যে কোনো রকমের ফ্রিলি কথা বলবি, বুঝলি? সাথে একটা কথা বল, তুই আমার নামে নালিশ করার সাহস কিভাবে পেলি? প্রশ্নটা শুনে তের গলা শুকিয়ে গেল। কি উত্তর দিবে এখন? ভাইয়া, আমি নালিশ করিনি। নালিশ করেছিস, কি করিসনি সেটা তোর কাছেই রাখ। একটা কথা কান খুলে শুনে নে, আজকের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু যদি স্কুলের ব্যাপারটা ফয়সালা করতে না পারিস তাহলে ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নেব, বুঝেছিস? তে জাঙ্কুকের কথায় উত্তর দিতে পারলো না, চুপচাপ বেরিয়ে আসলো রুম থেকে। সকালে আরএম থেকে নতুন স্কুলে নিয়ে যাবেন। যা করার আজকেই করতে হবে, কিন্তু কিভাবে কি করবে সেটাতে বুঝতে পারছে না। এই বাসায় থাকলে কিছুদিনের মধ্যে তে পাগল হয়ে যাবে, এটা নিশ্চিত। তে অনেক ভেবেচিন্তে নিল জিনকে বলবে, তাই নিচে গিয়ে সবার জন্য চা বানালো। তারপর চা নিয়ে সবার ঘরে দিয়ে আসে এবং এক কাপ চা নিয়ে জিনের ঘরে গেল। কিন্তু সেখানে গিয়েতে অনেক অবাক হয়ে যায়, কারণ জাঙ্কুক জিনের ঘরে বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের ওপর পা তুলে গেম খেলছে, আর জিন তার মাথায় হাত বুলাচ্ছে। জাঙ্কুক যতই ভুল করুক না কেন, সে এই বাসার সবার নয়নের মণি। তাই জিন প্রথমে থাপ্পড় দিলেও এখন হয়তো ছেলের রাগ ভাঙাচ্ছেন তিনি। তে রুমে ঢুকবে নাকি ঢুকবে না সেটাই ভাবছে। দরজার সামনে থেকে দাঁড়িয়ে থাকতে দেখে জিন বলে উঠলেন, আরে তে, বাহিরে কেন, ভিতরে আয়। জিনের কথায় জাঙ্কুক ফোন থেকে চোখ সরিয়ে এক নজর তের দিকে তাকালো, তারপর আবারও গেম খেলায় মনোযোগ দিল। জিন জাঙ্কুকের মাথায় নিচে বালিশ দিয়ে সরে বসলেন। ও মা তে, তুই আমার জন্য চা করেছিস? জিনের প্রশ্নে তে জবাব দিল, জি কাকিমা, তোমার জন্য চা নিয়ে আসলাম। তুই করেছিস তে? তে উত্তর দেওয়ার আগে জাঙ্কুক উত্তর দিল, খেদের কাজ না থাকলে মানুষ যে কত কিছু করে, পুতুল খেলে, শাড়ি পরে, আবার চাও করে। উফ, এসব দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। উফ জাঙ্কুক, তুই আবার ওর পেছনে লাগছিস কেন? এত কিছুর পরেও তোর শিক্ষা হয়নি। চা করেছে, এটা তো আর খারাপ কিছু করেনি। সেটাই, ও যাই করে সব ভালো। তে, আজ থেকে আমার রাতের দুধ তুই করে দিস। তে মাথা নাড়ালো, সাথে সাথে জিন বলে উঠলো, ও দিবে কেন জাঙ্কুক? ও কি এসব পারে নাকি? ছোট মানুষ, চা করতে পারে আর দুধ গরম করতে পারে না। উফ, এটা অনেক হাস্যকর। কাকিমা, আমি পারবো, আমি দুধ গরম করে দিব ভাইয়াকে। জাঙ্কুক মুখ পাকিয়ে তার ছেলের হাসি দিয়ে আবারও গেম খেলায় মনোযোগ দিল। তে জিনের কাছে গিয়ে বলল, কাকিমা, একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল, কি বলবি তে? আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই, স্কুল বদলানোর কোনো দরকার নেই। কি? কিন্তু কেন? একটু আগেই তো তুই বলেছিলি তুই জিমিনের স্কুলে ভর্তি হবি। না মানে ওইটা তো। জিন কি ভেবে জাঙ্কুককে বলল, কুকি নিজের ঘরে যা, আমি তোর সাথে একটু কথা বলে আসছি। অন্য সময় হলে এটা বলার জন্য জাঙ্কুক জিনকে হাজারো কথা শোনাতো, রাগারাগি করতো, কিন্তু আজ কোনো জবাব দিল না। জাঙ্কুক বেরিয়ে যাওয়ার সাথে সাথে জিন তেকে নিজের সামনে বসিয়ে দিলেন। জাঙ্কুক তোকে নিশ্চিত করেছে তাই না? কিন্তু এই বলতে করিস না তে, তোর চাচা যখন রাজি হয়েছে তাহলে এই সুযোগটা হাতছাড়া করিস না। স্কুল বদলালে জাঙ্কুকের অত্যাচার থেকে তুই মুক্তি পাবি। এটা শুনে তে মনে মনে বলল, সেটা আমার চেয়ে ভালো আর কে জানে।
কিন্তু স্কুল বদলালে যে ভাইয়া আমাকে এর চেয়ে আরো বেশি শাস্তি দেবে, সেটা আমি কি করে বোঝাবো তোমাদেরকে? যার নুন খাই তারই ছেলের দুর্নাম কিভাবে করব? তারপর জিনের দিকে তাকিয়ে নীরব গলায় জবাব দিল, এখন থেকে আমি না হয় একা একা স্কুলে যাব, ভাইয়ের সাথে আর যাব না, ওর সাথে বেশি কথাও বলবো না, তাহলে আমাকে আর ভাইয়ের শাস্তি দেবে না। তুই বুঝতে পারছিস না তে? জাঙ্কুক তোকে অনেক বেশি জ্বালাবে। না, তবু আমি স্কুল বদলাতে চাই না কাকিমা। তাহলে আমি আর কি বলবো? আরেকবার ভেবে দেখতে। আমি তোর চাচাকে বলে দেখি। ঠিক আছে বলেই বেরিয়ে এলো। রাত 10টা, সবাই টেবিলে খেতে বসেছে, কিন্তু জাঙ্কুক নেই। এটা দেখে নামজুন বললেন, জাঙ্কুক কি এখনো রেগে আছে? আরে না, রাগ করবে কেন? একটু আগেই তো তের সাথে সবকিছু মিটমাট হয়ে গিয়েছে, তাই না তে? তে হাসিচুক মাথা নাড়ালো। নামজুন আবারও প্রশ্ন করলো, তাহলে খেতে আসলো না কেন জাঙ্কুক? মনে হয় জাঙ্কুক পড়াশোনা করছে, সামনেই তো তার এক্সাম। তেমা, যা তো তোর ভাইয়াকে ডেকে নিয়ে আয়। কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচা দুশ্চিন্তা বাড়াতে চায় না, তাই উঠে জাঙ্কুকের রুমে চলে যায় তে। রুমটা গুটগুটে অন্ধকার। তে ভয় পেলেও বয়ে বয়ে ডাকতে লাগলো, ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছো? জাঙ্কুক মৃদুস্বরে জবাব দিল, আমাকে এত জ্বালাস কেন তে? জাঙ্কুকের কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণেই মনে পড়লো নিচে সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে, তাই তে আবারও বলে উঠল, ভাইয়া খেতে চলো। না, তুই চলে যা, আমি খাবো না। কিন্তু সবাই তোমার জন্য অপেক্ষা করছে। বললাম তো আমার খিদে নেই, চলে যা বলছি। চাচা কাকিমা সবাই তোমার জন্য চিন্তা করছে, তুমি না গেলে ভাববে হয়তো তুমি আমার জন্য খাবার খাচ্ছ না। তা বাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরেও আমি হেংলার মতো খেতে যাব? সেটা ইম্পসিবল তে। ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করে দেখো না। চাচা তোমাকে কত ভালোবাসেন, তুমি কি সেটা জানো না? প্লিজ চলো, না হলে চাচা আমাকে ভুল বুঝবেন। ওরা আমাকে নয়, তোকে ভালোবাসেতে। যাই হোক, এখন তুই এখান থেকে চলে যা। তাহলে নিচে গিয়ে কি জবাব দেব আমি কিচ্ছু জানি না, তুই এখান থেকে চলে যা। কিন্তু চাচা অনেক কষ্ট পাবেন। তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে? তে আর কথা বাড়ালো না, চুপচাপ নিচে নামতে লাগলো এবং মনে মনে ভাবতে লাগলো, ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে, এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাইয়া রেগে আছে, তাহলে বড় চাচাও কষ্ট পাবেন। এটা ভাবতে ভাবতে তে নিচে নামলো। তে নিচে যেতেই তার বড় চাচা জিজ্ঞেস করলেন, তেমা, জাঙ্কুক কি আসলো না? এখনো কি আমার উপর রেগে আছে? আমি আমার ছেলেকে চিনিতে। না না চাচা, ভাইয়া আপনার উপর রেগে নেই, ভাইয়া তো ঘুমিয়ে পড়েছে। কি, ছেলেটা না খেয়ে ঘুমিয়ে পড়েছে? এ নিয়ে তুমি চিন্তা করো না চাচা, তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ার ঘরে গিয়ে খাবার দিয়ে আসবো, তখন ডেকে খেতে বলবো। তের কথা শুনে জিন হেসে বললেন, সেই ভালো, এখন আয় তুই খেয়ে নে, খাওয়া শেষ করে জাঙ্কুকে খাবার দিয়ে আসবি কেমন? তে হাসুচুক মাথা নাড়ালো। খাওয়া শেষ করে সবাই একে একে উঠে গেল। জিন জাঙ্কুকে খাবার গুছিয়ে দিয়ে তেকে বললেন, তে খাবারটা একটু দিয়ে আয় তো, তোর সাথে আমিও যেতাম, কিন্তু আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড, না দেখতে পারলে সব বৃথা হয়ে যাবে। আর তুই তো এসব সিরিয়াল দেখিস না, আর জাঙ্কুককে তো চিনিস, ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষই হয়ে যাবে। বলেই কাকিমা টিভির রুমে চলে গেলেন। সেখানে জিমিন আপু ও লিসা সবাই আছে, সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে। আর বড় চাচা ডায়াবেটিসের রোগী, তাই খাবারের পর হাঁটতে বেরিয়েছেন। এটাই এই বাড়ির নিয়ম, রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান হয়ে যায়। তে খাবারটা নিয়ে জাঙ্কুকের ঘরের দিকে যাচ্ছে আর মনে মনে ভাবছে, আমার কপালে আজ কি লেখা আছে কে জানে। ভাইয়া যে রেগে আছে, খাবার তো খাবেই না, উল্টো আমাকে হয়তো মারবে, জানি না আজকে কি হবে। যাই হোক, তে ভয়ে ভয়ে গিয়ে জাঙ্কুকের রুমে দেখতে পায় জাঙ্কুক শুয়ে আছে। তে খাবারটা সাইডের টেবিলে রেখে জাঙ্কুকে ডাকতে লাগলো, ভাইয়া, ও ভাইয়া শুনছো, খাবার নিয়ে এসেছি, উঠে পড়ো প্লিজ। তে ডাকছে, কিন্তু জাঙ্কুকের কোনো সাড়া নেই। হঠাৎ জাঙ্কুক দুই হাত বাড়িয়ে হেঁচকা টান দিয়ে তেকে নিজের সাথে মিশিয়ে নিল। এ কি করছেন ভাইয়া, ছাড়ুন। তোকে মানা করেছিলাম না, তবু আসলি কেন? ভাইয়া, আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম, প্লিজ ছেড়ে দাও, কেউ দেখলে খারাপ ভাববে।
জাঙ্কুক তেকে আরো শক্ত করে জড়িয়ে বলল, এত বড় কবে হলিতে? এইটুকু খানি মেয়ে, ভালো খারাপের কি বুঝিস তুই? আর আমি কি তোর সাথে খারাপ কিছু করছি? শুধু তো একটু জড়িয়ে ধরেছি, তাই চুপচাপ শুয়ে থাক। এর আগেতে অনেকবার জাঙ্কুকের সাথে ঘুমিয়েছে, কিন্তু কেন জানি আজ তের অনেক অস্বস্তি হচ্ছে। এদিকে জাঙ্কুক নিজের সিদ্ধান্তে অটল। সে তেকে ছাড়বে না মানে ছাড়বে না। চোখ বন্ধ করে সে তেকে জড়িয়ে ধরে শুয়ে আছে, একটু নড়ল না। পুরো 5 মিনিট পর সে তেকে ছেড়ে দিল। তেকে ছেড়ে উঠে বসে পড়লো। তেও তাড়াতাড়ি উঠে নিজেকে সামলিয়ে নিল। ভাইয়া, আমি এখন তাহলে যাই? জাঙ্কুক বিরক্ত হয়ে জবাব দিল, তাহলে এসেছিস কেন? এই তো খাবারটা দিতে এসেছিলাম। আমি কি তোকে বলেছি যে আমি খাবো? রাতে না হয়ে থাকতে নেই, এতে শরীর খারাপ হবে, তাই দিতে এসেছি। শুধু দিলেই হবে? খাইয়ে দিবে কে শুনি? মানে বাংলাতেই তো বললাম, না বুঝার মতো করে তো বলিনি। তুই কি আমার বাংলা কথা বুঝতে পারিস না তে? আমি খাইয়ে দিব তাই বলছো? দরজাটা লাগিয়ে দে, সোফায় গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া, তুমি কি বলছো? কেউ দেখে ফেলবে। সেটা আমি বুঝবো, তোর বোঝার দরকার নেই। আর আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড, 1 ঘন্টার এপিসোডের কেবল 5 মিনিট গিয়েছে। বাকি 55 মিনিটে খাওয়া দাওয়া সহ আরো অনেক কিছু ঘটাতে পারে। যদি অন্য কিছু ঘটাতে না চাস, তাহলে চুপচাপ যা বলছি তাই কর, না হলে আমি কি করব তা তুই ভালো করেই জানিস তে। আর হ্যাঁ, এই 55 মিনিটে কেউ উপরে আসো তো দূরের কথা, টিভির রুম থেকেও বের হবে না, তাই তোকে বাঁচানোর কোনো অপশন নেই। জাঙ্কুকের কথা বেশ অবাক হলো তে এবং মনে মনে বলতে শুরু করলো, কে চায় ভাইয়া এমন করছে কেন আমার সাথে? আর এমন অদ্ভুত আচরণ কেন করছে? ও কি তাহলে আমাকে খারাপ নজরে দেখে? কি রে, কি এত ভাবছিস? তে কথা ঘোরানোর জন্য বলল, ভাইয়া তুমি কি সিরিয়াল দেখো? এসব কি বলছিস? আমি কেন সিরিয়াল দেখবো? আমি জানতাম যে আজ সিরিয়ালের শেষ এপিসোড আপলোড হবে, আর আমি শেষ সুযোগটাই খুঁজেছিলাম। তুই অযথা সময় নষ্ট করিস না, সামনে থেকে সর, ওয়াশরুমে যাব। বাই দ্য ওয়ে, যদি পালানোর চেষ্টা করিস তাহলে ধরে এনে ঠ্যাং ভেঙে দেব। বলেই জাঙ্কুক চলে গেল এবং তে মনে মনে ভাবতে লাগলো, ভাইয়ার আচরণের আগামাতা কিছুই বুঝতে পারছি না। ওই সুযোগ খুঁজছিল মানে, তার মানে ইচ্ছে করেই খেতে যায়নি যাতে আমি খাবার নিয়ে আসি, আর আমাকে জোর করে আটকে রাখে। তের ভাবনার চিত পড়লো জাঙ্কুকের ভিজা টাওয়ালের ছোঁয়ায়। জাঙ্কুক ওয়াশরুম থেকে এসে টাওয়ালটা তের মুখের উপর ছুঁড়ে ফেললো। এতে তে বেশ অবাক হয়ে যায়। মাঝে মাঝে কি নিয়ে এত ভাবিস? দেখলেই মেজাজটা গরম হয়ে যায়। বলেই জাঙ্কুক এসে তের গা ঘেঁষে বসে পড়লো। তারপর ফোন বের করে গেম খেলতে শুরু করলো। নে, এবার তাড়াতাড়ি শুরু কর। তে কোনো জবাব দিল না। এভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? জলদি খাইয়ে দে। তে নিজের অজান্তে জাঙ্কুককে প্রশ্ন করে বসলো, ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন? তোমার কি হাতে ব্যথা করছে? জাঙ্কুক একটু থমকে গিয়ে তের দিকে তাকালো, তারপর ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, অনেক ব্যথা করছে তে, তবে হাতে নয়, আমার বুকে। তে তাড়াতাড়ি করে উঠে দাঁড়ালো। কি বলছো তুমি জাঙ্কুক ভাইয়া? আগে বলনি কেন? তোমার শরীর খারাপ, এই জন্য হয়তো সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলে, তাই না? আমি এক্ষুনি কাকিমাকে ডেকে আনছি, তুমি একটু দাঁড়াও। বলেই তে যখন উঠে দাঁড়ালো, তখন জাঙ্কুক তের হাত ধরে টেনে বসালো তার পাশে। কি হলো ভাইয়া, আমাকে আটকালে কেন? তোমাকে মেডিসিন দিতে হবে। তে, তোর বয়স কত? এটা আবার কেমন প্রশ্ন জাঙ্কুক ভাইয়া? এই সময় কি এমন প্রশ্ন মানায়? কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জানো না? জানবো না কেন, অনেক ভালো করেই জানি। তাহলে এখন এমন প্রশ্ন কেন করছো? আমি জেনে বুঝেই প্রশ্ন করছি। আচ্ছা, তুই বড় হস না কেন তে? তুই কেন আমার কথা বুঝতে পারিস না? আমি কি বলতে চাই, আমি কি চাই, একটু তুই আমাকে বুঝিস না তে? আমি ছোট, কে বললো? আমি তো ক্লাস 9-এ পড়ি। আমি মোটেও ছোট না ভাইয়া, আমিও সেটা বলতে চাইছি তে। ক্লাস 5-এ পড়া একটা বাচ্চাও এখন তোর চেয়ে বুঝে বেশি। শুধু তুই একটা মাথা মোটা মেয়ে। আজব তো, তোমার অসুখ হয়েছে, ওষুধ দিবে, এতে আমার মাথা মোটার কি হলো? এটা কোন অসুখ? তুই যদি বুঝতে পারতি তাহলে অসুখ থাকতো না। তে, যাকে খাওয়া শুরু কর তাড়াতাড়ি, শুধু শুধু সময় নষ্ট করিস না। আগে কাকিমাকে বলে আসি যে তোমার শরীর খারাপ লাগছে। চুপ, আর একটা কথা বলবি না, চুপচাপ বসে খাওয়া। কথায় কথায় এত বকো কেন?
তাহলে কি এখন মারতে হবে তোকে? উপায় না পেয়ে আর কিছু না বলে তে তাড়াতাড়ি করে খাওয়াতে শুরু করে। জাঙ্কুক ফোন টিপছে এবং খেতে খেতে প্রশ্ন করলো, ভর্তির কি হলো আর মা তোকে কি বললো? এই প্রশ্নের জবাব দিতে তের গলা শুকিয়ে যাচ্ছে, কারণ কাকিমা তাকে নিষেধ করেছে জাঙ্কুকের স্কুলে না পড়তে। তাই তে জবাব দিতে পারছে না। ভর্তির ব্যবস্থা করতে পেরেছিস? ভাইয়া, বলছিলাম কি, তুমি একবার কাকিমাকে বলো না, তাহলে আর কেউ আপত্তি করবে না। তোমার কথা তো সবাই শুনে। আহা, আমি কেন বলবো? আমার যাকে বলার তাকে বলেছি, আর তার সেটা শুনতে হবে, না হলে একটা মারও মাটিতে পড়বে না। আমার কথা সবাই কেন শুনে জানিস? কারণ আমি কখনো উল্টাপাল্টা কথা বলি না, তাই সবাই শুনে, বুঝেছিস? এটা যদি উল্টাপাল্টা ব্যাপার হয় তাহলে আমাকে দিয়ে কেন বলাতে হবে? ভাইয়া এমন কেন নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয়, কিন্তু সব এমন ভাবে করে যেন কেউ তাকে কোনো দোষ দিতে পারে না। এই যে ভাবনার রানী, ভাবনার বক্সটা বন্ধ করে খাবারটা কি দিবেন নাকি? খাবারটা কি দিবেন নাকি হাতে কামড় বসাবো? তে তাড়াতাড়ি করে খাবার নিয়ে আমতা আমতা করে বলল, ভাইয়া, বলছিলাম কি, আমি আপুদের স্কুলে পড়লে হয় না? প্লিজ আমাকে আর জোর করো না। তে এটা বলার সাথে সাথে ঘরের পরিবেশটা পুরো বদলে গেল। জাঙ্কুক হাত থেকে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে উঠে দাঁড়ালো। তে কিছু বোঝার আগে জাঙ্কুক রেগে আগুন হয়ে গিয়েছে। জাঙ্কুক হাত মুষ্টি করে দাঁতে দাঁত চেপে জিনকে ডাকতে লাগলো। তে বুঝতে পারছে জাঙ্কুক প্রচন্ড রেগে গিয়েছে, কিন্তু তার কারণ কি তে বুঝতে পারলো না। মা, ও মা, আমার রুমে এক্ষুনি আসো। তে জাঙ্কুককে আটকানোর বৃথা চেষ্টা করছে। কি হয়েছে ভাইয়া? কাকিমাকে ডাকছো কেন? আমাকে বলো, আমি করে দিচ্ছি। জাঙ্কুক রাগে দৃষ্টিতে একবার তাকালো তের দিকে, কিন্তু কিছু বলল না। জাঙ্কুকের ডাক আর বাংচুরের শব্দে তের মা সহ জিন সবাই ছুটে আসলো জাঙ্কুকের রুমে। এসে প্লেট আর খাবার মেঝেতে পড়ে থাকতে দেখে সবাই বেশ অবাক হলো। জিন এগিয়ে এসে জাঙ্কুককে প্রশ্ন করলো, কি ব্যাপার জাঙ্কুক, কি হয়েছে? মা, আজ আমি নিচে খেতে যাইনি কেন, সেটা তুমি জানতে চাইবে না? জিন অবাক হলো স্বাভাবিকভাবে উত্তর দিল, কারণ তে বলেছিল তুই নাকি ঘুমিয়ে পড়েছিস। তাহলে এই মেয়েটার সাহস কি করে হলো মা আমার ঘুম ভাঙানোর? জাঙ্কুকের এমন চিৎকারে সবাই কেঁপে উঠলো, বিশেষ করে তে। জিন জাঙ্কুককে শান্ত করার চেষ্টা করছে, না মানে বাবা না খেয়ে ঘুমিয়ে পড়লে শরীর খারাপ হবে, তাই আর কি। থামো মা, আমি বাচ্চা নই যে আমি বুঝবো না যে আমার কখন খেতে হবে আর আমার কখন খেতে হবে না। তোমরা সব সময় আমাকে বলো আমি নাকি তের সাথে বেশি বেশি করি, কিন্তু কখনো ওর ভুলগুলো তোমরা দেখো না। ওর বয়সী মেয়েরা কত চালাক, আর ওর মাথায় গোবর ছাড়া আর কিচ্ছু নেই। ওকে তোমরা বলে দাও ভবিষ্যতে আমার কথা না শুনলে ওর কি অবস্থা হবে তা আমি নিজেও জানি না। এবার জাঙ্কুক তের দিকে এগিয়ে এসে বলল, এই বাসায় থাকতে হলে মানুষের মতো চলতে হবে আর আমার কথা মানতে হবে, বুঝতে পেরেছিস? এমন অগোছালো শূন্য সারা পশুর মতো চললে হবে না। যদি আমার কথা না শুনিস তোর সাথে কি ঘটবে সেটা তুই নিশ্চয়ই বুঝতে পারছিস। তে জাঙ্কুকের হঠাৎ সুর বদলানোটা তের সহ্য হলো না, চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো পানি। তেকে কাঁদিয়ে হয়তো জাঙ্কুক শান্তি পেয়েছে, তাই সে এখন এই কাণ্ডটা করলো। অসহায় ভঙ্গিতে তে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের আচরণে এতক্ষণে সবাই অবাক হয়েছে, তবে সবচেয়ে বেশি অবাক হয়েছে তের মা, কারণ ইয়নজুন দুপুরের ঘটনা কিছুই জানে না। আজ সন্ধ্যাবেলায় এখানে এসেছেন তিনি। তে ইচ্ছে করে ইয়নজুনকে কিছু বলেনি। ইয়নজুন এসব দেখে বলল, ভাবি, আমার মনে হয় তের এখানে থাকাটা ঠিক হবে না। আসলে আমি আন্দাজ করতে পেরেছিলাম কিছু একটা দুপুরে হয়েছিল, কিন্তু আপনাদের আমি বিব্রত করতে চাইনি, তাই কোনো প্রকার প্রশ্ন করিনি। ইয়নজুন, তুমি অযথা চিন্তা করছো, তেমন কিছুই হয়নি। ভাবি, তুমি আমার মেয়েদের নিজের মেয়ের মতোই আগলে রাখো, এটা আমি জানি, এই নিয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু তে একটু দুষ্ট প্রকৃতির মেয়ে, গ্রামে তো সারাদিন ছোটাছুটি করতো, তাই এখানে মানিয়ে নিতে পারছে না। এখানে থাকলে হয়তো আপনাদের সমস্যা হবে, তার চেয়ে ভালো হবে আমি তেকে গ্রামে নিয়ে যাই আর লিসা এখানে থাকুক। ইয়নজনের কথা শেষ হওয়ার আগেই জাঙ্কুক বলে উঠল, চাচি আম্মা, তুমি বোঝাতে চাইছো যে মা তোমার মেয়েদেরকে আদর করেন আর আমি তোমার মেয়ের উপর অত্যাচার করি, সেটাই তো। এখন তুমি তোমার মেয়েকে বাড়িতে নিয়ে যেতে চাইছো,
জি জি না, জাঙ্কুক বাবা, আমি এভাবে বলতে চাইনি। তুমি কি বললে সেটা বড় কথা নয় চাচি আম্মা। বড় কথা হলো আমি তের বড় ভাই, তের সাহস কি করে হয় বড় ভাইয়ের মুখের উপর কথা বলার? আর তুমি তা না করে ওকে লাই দিচ্ছ। তুমি কি করে বললে ওকে নিয়ে যাওয়ার কথা? তোমার দরদ কি উতলে পড়ছে? বানিয়েছো একটা জঙ্গলি। ও যে এমন বোকা প্রকৃতির, তাতে তোমার কিছু আসে যায় না। লোকে যা বলার আমাদের বলবে। বলবে বাবা নেই বলে মেয়েটাকে আমরা মানুষ করতে পারিনি। তোমরা এভাবে লাই দিলে মানুষ হবে কি করে? আর চাচি আম্মা, চুটাচুরি করা কি ভালো কাজ? কেমন এলোমেলো চুল, ড্রেস আপের কোনো ভদ্রতা নেই, কারোর সাথে সুন্দরভাবে ঠিক মতো কথাও বলতে পারে না। জাঙ্কুককে থামানোর জন্য জিন বললেন, হয়েছে, ওকে তোর আর মানুষ করতে হবে না। মেয়েটা যেমন আছে তেমনিই ভালো। তাই নাকি? তা তুমি কি ওর রেজাল্ট দেখেছো মা? তোমাদের তে গোল্লা পেয়েছে। আমি ওর বড় ভাই, আমি আমার দায়িত্ব পালন করছি। এতে কারোর কিছু বলার নেই, এমনকি চাচি আম্মারও না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তে গ্রামে যাবে না মানে যাবে না। আর তে স্কুলে বদলাতে পারবে না। ও আমার স্কুলেই পড়বে এবং আমার সাথে যাবে। আর আমি কারোর মতামত শুনতে চাই না। জাঙ্কুকের কথা শুনে তের অনেক মন খারাপ হয়ে যায়। তে একটু তার কথা শুনেনি, তার জন্য তাকে এভাবে অপমান কিভাবে করতে পারলো জাঙ্কুক? তে মনে মনে ভাবতে লাগলো, না, এই গন্ডারের কাছে আমি থাকবো না, কিছুতেই থাকবো না। কিন্তু ও যেভাবে বললো, মা আমাকে কিছুতেই নিয়ে যাবে না, তবে শেষ একটা চেষ্টা করতেই হবে। কে বললো আমি গোল্লা পেয়েছি জাঙ্কুক ভাইয়া? আমি শতকরা 80 নম্বর পেয়েছি। এর চেয়ে ভালো রেজাল্ট আমার দরকার নেই। আর আমি যেমন আছি তেমনই ভালো। আর আমি চলে যাব। আর আমি এখানে থাকবো না। আমি আমার মায়ের সাথে গ্রামে চলে যাব। কথা শেষ করার আগে জাঙ্কুক হাত দিয়ে থামিয়ে দিল তেকে। চুপ, একদম চুপ তে, আমার কথাই শেষ কথা। তুই গ্রামে যাবি না মানে যাবি না। তের অনিচ্ছা থাকা সত্ত্বেও তেকে জাঙ্কুকদের বাসায় থাকতে হলো। আর স্কুলে বদলাতে পারলো না। জাঙ্কুকের নজরদারি থেকে মুক্তিও মিলল না তার। এভাবেই দিন কেটে যাচ্ছিল। রাত প্রায় ঘনিয়ে এসেছে, কিন্তু তের বাসায় ফেরার নাম নেই। তে কখনো রাতে বাহিরে থাকা তো দূরের কথা, স্কুল ছাড়া সে বাহিরে পর্যন্ত যায় না। রাত প্রায় 10টা হয়ে গিয়েছে, কিন্তু এখনো তের কোনো খোঁজ পেল না। সময় যত বাড়ছে, সবার দুশ্চিন্তাও তত বাড়ছে। কেউ পুলিশের কাছেও কমপ্লেন করতে পারছে না, কারণ সবার ধারণা আছে এর পেছনে জাঙ্কুকের হাত। জেনে শুনে নিজের ছেলেকে বিপদে কে বাঁধতে চাইবে? জাঙ্কুকের মা বাবা এবং তের মা সহ সবাই জাঙ্কুকের রুমে গেলেন। জাঙ্কুক বাবা, প্লিজ তুই কিছু জেনে থাকলে আমাদের বল। আমাদের অনেক চিন্তা হচ্ছে, মেয়েটা অনেক ছোট, যদি কিছু হয়ে যায়। মা, আজকাল তুমি একটু বেশি ভাবছো। আমি জানি না তে কোথায়, আর এত চিন্তা করার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে। তোমরা এখন আমার রুম থেকে যাও, কাল আমার এক্সাম আছে, তাই পড়তে হবে। আমরা কিন্তু পুলিশে যাব জাঙ্কুক, তাই বলছি বলে দে। তো যাও না, কে মানা করেছে? পুলিশের কাছে গেলে প্রথম তোর নামটাই বলবে। এমন ভাবে কথা বলছো যেন আমি একজন কিডন্যাপার, আর আমি ওকে কিডন্যাপ করেছি। আর মা, এসব ফালতু কথা বাদ দাও আর এখান থেকে চলে যাও। আমার ভালো লাগছে না এসব। সবাই আর না পেরে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে আসে। জাঙ্কুক অনেক জেদি একজন ছেলে, কেউ জাঙ্কুকের সাথে পেরে ওঠে না। সেদিন সবার নির্ঘুম কাটলো। সারা রাতেও তে বাসায় ফিরেনি। ভোরবেলায় বাসার কাজের মহিলা দৌড়াতে দৌড়াতে বাসার ছাদ থেকে নিচে নেমে আসলো। ও খালুজান, জলদি ছাদে আহেন, আফামনি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কথাটা শোনা মাত্রই সবাই ছুটলো ছাদের দিকে। ছাদে গিয়ে সবার চোখ অনেক বড় হয়ে যায়। সত্যি ছাদে তে পড়ে আছে, হাত পা বাঁধা, মুখে টেপ লাগানো। তের মার সাথে সাথে তের পাশে বসে তার মাথাটা নিজের কোলে নিলেন। চোখ দিয়ে অজরে পানি পড়ছে। জাঙ্কুকের বাবা তাড়াতাড়ি থেকে গড়ে নিয়ে এলেন, তারপর চোখে মুখে পানি ছিটা দিলেন। কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরল, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সে তার মাকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে শুরু করে। আসলে সেদিন জিন এবং তের মা ইয়ঞ্জনের সাথে তে বের হয়েছিল শপিং করতে। তখন সেখানে একটি ছেলের সাথে দেখা হয়ে যায়। সে ছিল তের ক্লাসমেট এবং সে তেকে ভীষণ পছন্দ করত। কিন্তু জাঙ্কুকের ভয়ে সে তের সাথে স্কুল বা ক্লাসে কথা বলতে পারতো না। তখন সে শপিং মলে তের সঙ্গে কথা বলে। এমন সময় তাদের পিক আপ করতে আসে জাঙ্কুক এবং দেখতে পাইতে তার সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখা জাঙ্কুকের ভীষণ রাগ উঠে যায়
এবং তার জন্য জাঙ্কুক তের সাথে এমন করেছে। তে ভয়ে কান্না করতে শুরু করে। তেকে শান্ত করার জন্য নামজুন সাহেব বললেন, তে মা কান্না করিস না, আমরা আছি তো। আর তুই বল তোর এই অবস্থা কে করেছে, শুধু একবার বল, তারপর আমি তার কি অবস্থা করি শুধু তুই দেখবি। তে কাঁদতে কাঁদতে বলল, বড় চাচু, কাল জাঙ্কুক ভাইয়া আমার সাথে এমন করেছে। কথাটা শোনা মাত্রই রেগে গেলেন জাঙ্কুকের বাবা। জাঙ্কুকের এত বড় সাহস, আজ ওর একদিন কি আমার একদিন। তিনি রেগে ছুটে গেলেন জাঙ্কুকের রুমে। জাঙ্কুক তখন ঘুমাচ্ছিল। নামজুন তাকে ঘুম থেকে জাগায়, তারপর নিজের বেল্ট দিয়ে মারতে শুরু করে। তিনি একের পর এক আঘাত করতে শুরু করে। জাঙ্কুক বোঝার চেষ্টা করতে লাগলো কি হয়েছে, তার বাবা কেন তাকে মারছে, কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হলো না। সেখানে সবাই উপস্থিত থাকলেও আজ কেউ বাধা দিল না। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জাঙ্কুকও তার বাবাকে বাধা দিচ্ছে না। তাকে দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকেই জানতো তাকে এভাবে মারা হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে জাঙ্কুক মার খাচ্ছে। তোর মতো ছেলে জন্ম দেওয়াটাই আমাদের অন্যায় হয়েছে। তুই কিভাবে করতে পারলি তের সাথে এমন একটা কাজ? এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। জাঙ্কুকের বাবাকে শান্ত করার জন্য তের মা এগিয়ে আসলেন। ভাইজান প্লিজ আপনি শান্ত হন, উত্তেজিত হলে আপনার শরীর খারাপ হবে। আর ছেলেটাকে আর মারবেন না, এবার ছেড়ে দিন। হ্যাঁ জাঙ্কুকের বাবা, এবার আপনি থেমে যান। ইউনজুন ঠিকই বলেছে, প্লিজ আপনি শান্ত হয়ে যান। আমার ছেলেটাকে আর মারবেন না। কোন পাপে এমন ছেলে জন্ম দিয়েছিলাম বলতে পারবে জিন? ভাইজান, জাঙ্কুক ছেলে হিসেবে খারাপ নয়, কিন্তু সমস্যা হচ্ছে ও তেকে সহ্য করতে পারে না। আর তেও অনেক উল্টাপাল্টা কাজ করে, তাই জাঙ্কুক তেকে সহ্য করতে পারে না। তাই আমি বলি কি, তেকে আমি গ্রামে নিয়ে যাই, তাহলে আর কোনো সমস্যা হবে না। দয়া করে আমাকে আর আপনারা বাধা দিবেন না। না না ইউনজুন, প্রশ্নই ওঠে না। তে কোথাও যাবে না। কারোর যদি যেতে হয় তাহলে জাঙ্কুক যাবে। এই বাসায় ওর কোনো জায়গা নেই। এই ছেলে বের হয়ে যা। জাঙ্কুক এবারও কোনো জবাব দিল না, শুধু রাগে সুখে তের দিকে একবার তাকালো। তে বৃদ্ধ হরিণের মতো চুপসে গেল। ভাইজান আপনি রাগের মাথায় এসব বলবেন না, আপনার নিজের সংসার আছে, তার উপর আমাদের সংসারটাও আপনাকেই দেখতে হয়। এত কিছুর পর চারজনকে ভালো স্কুলে পড়ানো, এটা আমার সম্ভব ছিল না, কিন্তু আপনি তাদেরকে পড়িয়েছেন, এটাই অনেক। তের তো এখন বয়স হয়েছে, আমি ভাবছি তেকে বিয়ে দিয়ে দেব। কথাটা শুনে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। জাঙ্কুকের মা অবাক হয়ে বলল, তুমি কি পাগল হয়েছো ইউনজুন? কিসব বলছো? তে এখনো অনেক ছোট। আমি যা বলছি ভেবেই বলছি ভাবি। তের বিয়ের বয়স না হলেও ও আর ছোট নেই। আগের দিনের মেয়েদের তো এই বয়সে বিয়ে হতো। তাছাড়া গ্রামে এখনো হয়। এখানে আসার আগে চেয়ারম্যানের ছেলে ওকে পছন্দ করে বিয়ের প্রস্তাব দিয়েছিল। ভাবছি গ্রামে গিয়ে ওর সাথে বিয়ে দেব তেকে। কিন্তু ইউনজুন, গ্রাম আর শহর এক না। না ভাবি, কোনো কিন্তু না। মেয়েদের এত পড়াশোনা করার দরকার কি? বিয়ের পর জামাই পড়ালে পড়বে। জাঙ্কুক এতক্ষণ কিছু না বললেও আঘাতগুলো ক্রমে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। জায়গায় জায়গায় লালচে দাগ ধারণ করেছে। হঠাৎ করেই সে সবাইকে অবাক করে দিয়ে নিচে বসে শব্দ করে কেঁদে উঠল। উপস্থিত সবাই অবাক হলো, কারণ জাঙ্কুক এত জলদি কাঁদে না। এই বয়সে কোনো ছেলে সহজে কাঁদে না, তার মানে কি সে অনেক বেশি আঘাত পেয়েছে। জাঙ্কুকের মা নিজেকে আর ধরে রাখতে পারলেন না, ছুটে গেলেন ছেলের কাছে। বাবা, কান্না করছিস কেন? বেশি কি ব্যথা পেয়েছিস? চল হাসপাতালে যাই। জাঙ্কুক কোনো উত্তর দিল না, চোখ মুছে নিজের মাকে একবার জড়িয়ে ধরলো, তারপর উঠে বসার মেন দরজার দিকে হাঁটা দিল। পেছন থেকে তার মা ডাকতে লাগলেন, কোথায় যাচ্ছিস জাঙ্কুক বাবা? দাঁড়া। জাঙ্কুক কোনো উত্তর দিল না। জাঙ্কুকের বাবা বলে উঠলেন, আদিত্যতা বন্ধ করো জিন, এইটুকু ওর পাওনা ছিল। বলে যেও না ও কি করেছে তের সাথে। জাঙ্কুক আস্তে আস্তে ঘরের বাহিরে চলে গেল। এদিকে দিন পেরিয়ে রাত হয়ে গেল, কিন্তু জাঙ্কুকের বাসায় ফেরার নামই নেই। এতে জাঙ্কুকের মা ছাড়া আর কারোর তেমন মাথা ব্যথাও নেই। সবার ধারণা জাঙ্কুক রাগ করে কোনো বন্ধুর বাসায় গিয়েছে। কয়েকদিন পর হয়তো রাগ মিটে গেলে চলে আসবে। এভাবে দেখতে দেখতে কেটে গেল একদিন। এবার সবার মনে ভয় বাঁধতে শুরু করলো। জাঙ্কুকের বাবা জাঙ্কুকের সকল বন্ধুর বাসায় খোঁজ করলেন, কিন্তু
কিন্তু জাঙ্কুক কারোর বাসায় যায়নি, এমনকি কারোর সাথে যোগাযোগ করেনি। জাঙ্কুক খালি হাতে বাসা ছেড়েছিল, সাথে ফোনও নেয়নি, তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে নামজুন সাহেব পুলিশে কমপ্লেন করলেন, কিন্তু পুলিশ জাঙ্কুককে খুঁজতে খুঁজতে ব্যর্থ হলো। হাসপাতাল থেকে শুরু করে শহরের অলিগলি সব জায়গা খোঁজ করা শেষে কেটে গেল আরো 2 দিন। জাঙ্কুকের মার প্রায় পাগল অবস্থা। তিনি কিছুতেই মানতে পারছেন না, তিনি কিছুতেই একমাত্র ছেলেকে হারানোর সুখ সহ্য করতে পারছেন না। জিন, তুমি শান্ত হও। জাঙ্কুক আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। দেখবে আরো কিছুদিন পরে সে ফিরে আসবে। হয়তো আমাদের উপর রেগে আছে, তাই লুকিয়ে আছে কোথাও। চুপ করো নামজুন, তুমি একজন খুনি। তুমি এক মায়ের কুল খালি করে ছেলেকে কেড়ে নিয়েছো। না জানি ছেলেটার রাগের মাথায় কি অঘটন ঘটিয়ে ফেলেছে। বাবু, জাঙ্কুক রে, তুই কই? এভাবে মাকে ছেড়ে যাস না, ফিরে আয় বাবা, একবার শুধু ফিরে আয়। মা আর তোর গায়ে হাত তুলবে না, প্লিজ বাবা, তুই আমার বুকে ফিরে আয়। বলতে বলতে আহাজারি করতে লাগলেন জিন, কিন্তু তার আহাজারি জাঙ্কুকের কানে পৌঁছালো না। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েক মাস। শুরু হলো জাঙ্কুকের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু সেখানেও জাঙ্কুক উপস্থিত হলো না। জাঙ্কুক যতই রেখে থাকুক, কিন্তু সে পরীক্ষা মিস দেওয়ার মতো ছিল না। অত্যন্ত পরীক্ষার জন্য হলেও সে ফিরে আসবে, এই আশা নিয়ে এতদিন ধৈর্য ধারণ করেছিলেন জাঙ্কুকের বাবা। কিন্তু জাঙ্কুক পরীক্ষার দিনেও ফিরল না। জাঙ্কুকের মার মন ডাকতে শুরু করলো। তিনি আর সহ্য করতে পারছেন না। তিনি প্রতিদিন ছুটে যেতেন পুলিশ স্টেশনে। ম্যাম, আপনাকে প্রতিদিন বলি, আমাদের স্টেশনে এভাবে এসে ঝামেলা করবেন না। আর জাঙ্কুককে খুঁজে পেলে আমরা এমনিতেই আপনাকে জানিয়ে দেব। কিন্তু এতদিন হয়ে গেল, আপনারা আমার ছেলেকে খুঁজে পেলেন না কেন? প্লিজ আপনারা আর একটু চেষ্টা করুন, আমার কুকিকে আমার বুকে ফিরিয়ে দিন। দেখুন ম্যাম, বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। এই বয়সে ছেলেরা অনেক জেদের বসে কোনো দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। বলছে না আপনার ছেলের সাথেও এমন কিছু হয়েছে, কিন্তু 99% ছেলেরা এমন কাজ করে। আপনারা কি বলতে চাইছেন? স্যার, ম্যাডামকে বাসায় নিয়ে যান। আপনি কি বলতে চাইছেন? আমার ছেলে খারাপ দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ওগো নামজুন, উনি এসব কি বলছেন? আমার জাঙ্কুক, আমার কুকি। না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। বলতে বলতে সেন্সলে, বলতে বলতে অজ্ঞান হয়ে গেলেন জিন। হাসপাতালে নেওয়ার পর জানা গেল তিনি হার্ট অ্যাটাক করেছেন। বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি বাসায় ফিরলেন। বাসায় ফেরার সাথে সাথে তের দুর্ভাগ্য নিয়ে ফিরলেন। বাসায় ফিরে তিনি তের পড়াশোনা বন্ধ করে দিলেন এবং জাঙ্কুকের নিখোঁজ হওয়ার সমস্ত দায় চাপলো তের ঘাড়ে। এবং আস্তে আস্তে সকলের দুশ্মন হয়ে উঠল তে। জাঙ্কুকের মা বাবা কেউ যেন এখন তেকে সহ্যই করতে পারে না। সবাই সব সময় বলে, তে যদি সেদিন জাঙ্কুকের কথা শুনে চলতো, তাহলে এমন কিছু করতো না এবং জাঙ্কুকও বাড়ি ছেড়ে বের হয়ে যেত না। দেখতে দেখতে কেটে গিয়েছে 6 বছর। জাঙ্কুক এখন সবার কাছে মৃত। এর পাশাপাশি তের জীবনেও এসেছে অমূল পরিবর্তন, যেখানে তারই ছোট বোন লিসা বলার সাথে সাথে সব পেয়ে যায়। সেখানে তের প্রয়োজন কিছু চাওয়া সুসাধ্য। জিমিন এবং লিসা এখন ভালো একটা ভার্সিটিতে পড়ে, আর তে কোনো মতো মাধ্যমিক পাশ করেছিল। তার পক্ষে কলেজে পা রাখা সম্ভব হয়ে ওঠেনি, কারণ জিন চাননি তে আর পড়াশোনা করুক। তে যাই করে তাই অন্যায় বলে পরিণত হয়। বাসার সমস্ত কাজ তাকেই করতে হয়, তারপরেও কেউ তার সাথে ভালোভাবে কথা বলে না। তে শেষ কবে বাসার বাহিরে গিয়েছিল তার মনে নেই। অন্যদিকে নামজুন সাহেবের বয়স বেড়েছে, চাকরি থেকে অবসর নিয়েছেন তিনি। কিছুদিন আগে হঠাৎ করে নামজুন সাহেব অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি জিমিনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মরে যাওয়ার আগে জিমিনের বিয়ে দিয়ে যেতে চান এবং আজ জিমিনকে দেখতে আসার কথা। সবাই যে যার মতো কাজে ব্যস্ত এবং হঠাৎ বাসার ল্যান্ডলাইনে ফোন বেজে উঠল। জিন রান্নাঘর থেকে ব্যস্ত কণ্ঠে বললেন, তে শুনতে পাচ্ছিস না? ফোন বাজছে। নবাবজাদিকে না বললে কিছুই করতে পারে না, যত সব। তে গিয়ে ফোনটা তুল, দেখ কে ফোন করলো। এখানে জিমিন, লিসা আরো অনেকেই থাকা সত্ত্বেও হুকুমটা তেকেই করা হলো। অথচ তে বসেছিল না, অন্য কাজ করায় ব্যস্ত ছিল।
তবুও এই সমস্ত কাজ তাকেই করতে হবে, এটা অলিখিত নীতি হয়ে পড়েছে। তে তার হাতের বাড়িটা নামিয়ে হাত মুছতে মুছতে গিয়ে ফোনটা তুললো। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? অপাশ থেকে কর্কশ কণ্ঠ বেশি আসলো। কৈফিয়ত দেওয়ার জন্য ফোন করিনি। মিসেস জিন কি আছেন? অপর পাশ থেকে উত্তর শুনে বুঝার উপায় নেই কে ফোন করেছে, তাই তে আবারও প্রশ্ন করলো, তা আপনি কে বলছেন সেটা বলুন। বললাম না, কৈফিয়ত দিতে ফোন করিনি। আজব তো, আপনি না বললে কাকিমাকে কি বলবো আমি যে কে ফোন করেছে? কে ফোন করেছে বলতে হবে না, শুধু এয়ারপোর্টে একটা গাড়ি পাঠালেই হবে। ও, তাহলে কি জিমিন আপুর শ্বশুর বাড়ি থেকে কেউ বলছেন? আচ্ছা, একটু নামটা যদি বলতেন। আসলে আমি যদি গাড়ি পাঠানোর কথা বলি তাহলে আমাকে সবাই প্রশ্ন করবে কার জন্য গাড়ি পাঠাচ্ছি। যদি আপনার নামটা একটু বলতেন। জিয়ন জাংকুক। কোনো এককালে আমার নাম ছিল জিয়ন কুকি, কিন্তু এখন আর সেই নাম নেই, নামটা বদলে দিয়েছি। এখন আমি জিয়ন জাংকুক বলছি। জিন বেগমকে নামটা বলুন, হয়তো চিনতে পারবে। নামটা শুনে তের হাত থেকে ফোনটা পড়ে গেল। তে সারা শরীর কেঁপে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, যার মৃত্যুর জন্য সে এতদিন ধরে অসহনীয় যন্ত্রণায় ভুগছে। সেই জাংকুক তাহলে বেঁচে আছে। এই খবরটা তার জন্য নতুন জীবন পাওয়ার মতো ঘটনা। নিজের অজান্তে চোখ থেকে দুফুটো জল গড়িয়ে পড়ল। তখনই জিন রান্নাঘর থেকে চেঁচিয়ে বললেন, কি হলো তে? তুই এভাবে ফোনটা ফেলে দিলি কেন? আর এমন সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? কে ফোন করেছিল? তে বলতে চেয়েও বলতে পারছে না। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। তার হাত পা রীতিমতো কাঁপছে। এমন আদিত্যতা করছিস কেন? সরাসরি বল না কে ফোন করেছিল। তে আমতা আমতা করে জবাব দিল, কাকিমা, জাংকুক ভাইয়া বেঁচে আছে। কি বলছিস এসব তুই? হ্যাঁ, জাংকুক ভাইয়া বেঁচে আছে কাকিমা, ভাইয়া বাসায় আসছে বলেই কেঁদে উঠল তে। তের কথা শুনে ঘরের উপস্থিত সবাই চমকে উঠল। জিন দাঁড়ানো থেকে দপাস করে মাটিতে বসে পড়লেন। নামজুন সাহেব ছুটে আসলেন। তে, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ চাচা, আমি সত্যি বলছি। ভাইয়া এয়ারপোর্টে গাড়ি পাঠাতে বলেছে। ভাইয়া একটু আগে ফোন করেছিল। এই কে, কোথায় আছিস? এয়ারপোর্টে এখনই গাড়ি পাঠা। না, গাড়ি পাঠালে হবে না, আমি নিজে যাব আমার ছেলেকে আনতে। বলতে বলতে তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই ছুটে গেলেন এয়ারপোর্টে। জিন নিজের ঘরে গিয়ে নামাজে বসে পড়লেন। মুহূর্তেই বাসার পরিবেশ বদলে গেল। বাসায় যে বিয়ে ছিল সবাই যেন তা ভুলে গিয়েছে। সবার এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো জাংকুক। সারা বাড়িতেই জাংকুককে বরণ করার তোড়জোড় চলছে। জিন ছেলের জন্য রান্না করতে শুরু করেন। জিমিন এবং লিসা জাংকুকের রুম গুছগাছ করছে। আজ প্রায় 6 বছর পর বাসায় ফিরছে জাংকুক। বাসার সবাই তাতে ভীষণ রকমের খুশি। প্রথম দিকেতে খুশি থাকলেও সময় যত বাড়ছে তের বয়স ততটা বাড়ছে। ভয়ে তার প্রায় নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। হবেই বা না কেন, আজ থেকে 6 বছর আগে যে তার জন্যই বাসা ছেড়েছিল জাংকুককে তার বাবা মেরেছিল, যার জন্য সে বাসা ছেড়েছিল। কিন্তু একমাত্র তে জানে জাংকুক কেন সেদিন তাকে শাস্তি দিয়েছিল, আর কেনই বা বাসা ছেড়েছিল। আসলে সেদিন শপিং মল থেকে বাসায় ফেরার পর জাংকুক তেকে জিজ্ঞেস করেছিল যে ছেলেটার সাথে কেন তে কথা বলল, আর ছেলেটা তাকে কি বলেছে। তখন তে মনে করে ছেলেটার অজুহাতে তে জাংকুকের কাছ থেকে রক্ষা পাবে, তাই তে বলেছিল ছেলেটা তাকে প্রপোজ করেছে এবং সেও ছেলেটাকে ভীষণ ভালোবাসে। এটা শুনে জাংকুক রেগে তেকে ছাদে আটকে দেয়। আর পরে কি হয়েছিল তা তো তোমরা জানো। আর সেদিনের কথা মনে করে তে ভাবতে লাগলো, আচ্ছা এত বছর পরেও কি ভাইয়া সেদিনের ঘটনা মনে রেখেছে? না, ভাইয়ার হয়তো কিছুই মনে নেই। আর আমি শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু ভাইয়া যেরকম ছেলে সে কোনো কিছু বলার পাত্র না। আর যদি বলেই যেত তাহলে এতদিন পর বাসায় আসতো না, আরো আগেই ফিরে আসতো। আচ্ছা, ভাইয়া কি আগের মতোই আছে? সেই একরুকা জেদি মানুষ নাকি বদলে গিয়েছে? কথা ধরন তো শুনে মনে হলো একটুও বদলায়নি। তের দিন ভেঙে যায় জিমিনের আওয়াজ শুনে। মা, ও মা, দেখে যাও কে এসেছে। তে চোখ তুলে তাকাতে রীতিমতো চোখ দাঁড়িয়ে উঠল। কি অসম্ভব রকমের সুন্দর চেহারা, কালো সিল্কি চুল,
পাতলা সরু চেহারা, একদম সাক্ষাৎ নায়কদের মতো। হ্যাঁ, এটাই জাঙ্কুক। মানুষ কি এত সুন্দর হতে পারে? জাঙ্কুক ঘরে ঢুকে চেঁচিয়ে উঠল। আমি যখন ফোন করেছিলাম, ফোনটা কে ধরেছিল? এত বছর পর বাসায় ফিরে আসলো, সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করবে, তা না করে এখন এসে রাগারাগি করছে। ফোন কে রিসিভ করেছিল তার জন্য। তে বয়ে কুকড়ে যায়। 6 বছর পর জাঙ্কুক বাসায় পা রাখলো। সবার মাঝে জাঙ্কুককে দেখার আকুল প্রয়াস, কিন্তু জাঙ্কুক কারোর দিকে ফিরে তাকায়নি। সোজা ঘরে ঢুকে সোফায় বসে পড়ল। যদিও তার আচরণে সবাই অনেক অবাক হয়, কিন্তু আকর্ষণীয় ভাবে তার সুদর্শন চেহারা সবার দৃষ্টি রেখেছে। দবদবে ফর্সা চেহারা, ছোট করে কাটা চুল, কিছুটা চুল কপালের উপর ছড়িয়ে আছে, এতে তাকে আরো বেশি মোহনীয় লাগছে। পরনে কুচকুচে কালো শার্ট, এক হাতে নামি ব্র্যান্ডের ঘড়ি, জুতা জোড়া চকচক করছে। সার্বিক দিক বিবেচনা করলে বোঝা যায় জাঙ্কুক বেশ আয়ুষী জীবন যাপন করছে। জাঙ্কুক ঘরে ঢোকার পরে 2 জন লোক এসে কয়েকটি লাগেজ গড়ে রেখে চলে গেল। জাঙ্কুক চারদিকে চোখ বুলিয়ে সোফায় গা এলিয়ে দিল। জিন নিজের ছেলেকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারলেন না, জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলেন। কিন্তু সেই কান্না জাঙ্কুককে ছুঁতে পারল না। জাঙ্কুক এদিক ওদিক তাকিয়ে বেশ মুড নিয়ে বলল, বোনের বিয়ে, তাই মনে হলো আমার কিছু দায়িত্ব আছে, আর সেটা পালন করতেই আসলাম। তাই প্লিজ আমার সামনে নাটক করবেন না। একমাত্র বোনের বিয়ে, তাই না এসে থাকতে পারলাম না। তুই এসব কি বলছিস কুকি? কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? বাংলাতেই তো বললাম, অন্য ভাষায় তো বলিনি। না বোঝার কি আছে? যাই হোক, এই ভাষায় আমার একটি ঘর ছিল, সেটি কি এখনো আছে, নাকি আমাকে হোস্টেলে রুম ভাড়া নিতে হবে? জাঙ্কুক বাবা, তুই এভাবে কথা বলছিস কেন? তুই কি এখনো আমাদের উপর রেগে আছিস? আমি রাগ করি না মা, করতে পারলে হয়তো ভালো হতো। জাঙ্কুকের কথা শেষ হওয়ার আগেই জিমিন ছুটে এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। ভাইয়া, আমার ভাইয়া, তুই এসেছিস? জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো। কেন আসবো না? আমার একমাত্র বোনের বিয়ে, না এসে পারি কি বল? আর জিমিন, আজকে তো খুশির দিন, আর তুই এমন বোকার মতো কাঁদছিস কেন? তুই আমাদের আর ছেড়ে যাবি না তো ভাইয়া? সেটা মনের উপর ডিপেন্ড করে। যদি মনে হয় এখানে থাকা উচিত তাহলে থাকবো, না হলে আবার চলে যাব। যাই হোক, সবাই কেমন আছো তোমরা? সবাই ভালো আছে ভাইয়া। আর তুই আগে একটু বিশ্রাম নে, তারপর অনেক কথা বলবো। সেটা ঠিক বলেছিস। আর সবার জন্য গিফট আছে, পরে এসে দিচ্ছি, কেমন? বলেই উঠে দাঁড়ালো জাঙ্কুক। পরনে থাকা কালো স্যুটটা খুলতে খুলতে বলল, আমার জানা মতে আমাদের বাসায় একজন মহারানী আছেন, তো তিনি কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। জাঙ্কুকের কথায় কারোর বুঝতে বাকি রইল না যে জাঙ্কুক তের কথাই জিজ্ঞেস করছে। সবাই এদিক ওদিক তাকিয়ে তেকে খুঁজতে লাগলো, কিন্তু তে কোথাও নেই। এটা দেখে সবাই বেশ অবাক হলো। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে চোখের ইশারায় আবারও প্রশ্ন করলো, কি রে জিমিন, মহারানীটা কই? মানে ভাইয়া, এখানেই তো ছিল, এখন কোথায় চলে গিয়েছে? আচ্ছা তুমি যাও, আমি ডেকে পাঠাচ্ছি। উনি কি জানেন না আমি বাসায় ফিরে এসেছি? যাই হোক, তাকে 1 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই। বলেই হন হন করে নিজের রুমে চলে গেল জাঙ্কুক। এদিকে জিমিন তেকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে গেল। গিয়ে দেখতে পেল তে রান্না করে দাঁড়িয়ে কান্না করছে। জিমিন বুঝেও না বুঝার বান করে গিয়ে তেকে বলল, কি রে, এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভাইয়া এসেছে জানিস না? তে তাড়াতাড়ি করে চোখ মুছে জবাব দিল, কিছু করছি না আপু, এই তো রান্না করছিলাম। যা, তোকে ভাইয়া ডাকছে, তাড়াতাড়ি যা। কিন্তু কেন আপু? কোনো কিন্তু না তে, তাড়াতাড়ি যা। ভাইয়াকে তো তুই চিনিস, কথা না শুনলে আবার রেগে যাবে। জিমিনের কথা শেষ হতেই জিন চেঁচিয়ে বললেন, কই রে মুখপুরি, ছেলেটা কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না তুই? এখনই শরবত নিয়ে আয় আমার ছেলেটার জন্য। তে এবার আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি শরবত নিয়ে গেল জাঙ্কুকের রুমে। তে যথেষ্ট সংকট বোধ হচ্ছে, এতদিন পর কিভাবে জাঙ্কুকের সামনে দাঁড়াবে তা ভাবতে ভাবতেই এগিয়ে গেল জাঙ্কুকের রুমে। কিন্তু জাঙ্কুক রুমে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। ওয়াশরুম থেকে পানির শব্দ আসছে, তাই তে ফিরে আসবে কি না তাই ভাবছিল। তখনই ওয়াশরুমের দরজা খুলে বের হয়ে এলো জাঙ্কুক, খালি গা আর পরনে সাদা ট্রাউজার এবং হাতে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে আসলো তের সামনে। একবার তাকিয়ে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল তে।
তের হাত কাঁপছে, কোনো মতে শরবতটা রেখে দিল। এই নিন আপনার শরবত। জাঙ্কুক ভারী কণ্ঠে প্রশ্ন করলো, আমি চলে আসাই বুঝি তোর অনেক অসুবিধা হচ্ছে তে? মানে এসব কি বলছো? তাহলে এত বড় ঘুমটা দিয়েছিস কোন দুঃখে? না মানে আমি তোর মুখ দেখে ফেললে মুখে কি ফসকা পড়ে যাবে তে? আমি কি তা বলেছি? তাহলে আমি বাকি সব কিছু খুলে নেওয়ার আগে ঘুমটাটা খুল। তের কথা কানে ঢুকলেও মাথায় ঢুকেনি, তাই তে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তেকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক এগিয়ে এসে এক টানে ওড়নাটা ফেলে দিল। দুধে আলতা গায়ের রং, লম্বা চুলে বেনি করা, অল্প কিছু চুল এলোমেলো হয়ে ছড়িয়ে আছে এদিক ওদিক। বিতা হরিণীর মতো টানা টানা দুটি চোখ এবং পাতলা ঠোঁট দুটো বারবার কেঁপে উঠছে। জাঙ্কুক থেকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিল। তের এমন রূপ দেখে জাঙ্কুকের বুকটা দুঃখ করে উঠল। উফ, মেয়েটা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গিয়েছে, কিন্তু সেটা থেকে বুঝতে দেওয়া যাবে না এত খারাপ দেখতে হবে, সেটা কোনোদিনও ভাবিনি তে। মানে এসব কি বলছো ভাইয়া? এই জন্যই এতদিন তোর বিয়ে হয়নি তাই না? দেখতে এমন বাজে কিভাবে হয়েছিস তুই? তে উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক এসব কি বলছে সেটা তে বুঝতে পারছে না। আসলে এতদিন ধরে তের বিয়ের প্রস্তাব আসলেও জাঙ্কুকই সেটা ভেঙে দিত। পরিবারের সবাই এ নিয়ে অনেক চিন্তায় ছিল, বলছে ছোটবেলায় দেখতে তো অনেক ভালো ছিলি, এখন এমন হয়েছিস কেন? আমি এখন চাই ভাইয়া, শরবতটা আপনি খেয়ে নেবেন। আমি কি তোকে যাওয়ার অনুমতি দিয়েছি তে? আমার অনুমতি ছাড়া এই ঘর থেকে এক পাও বাড়াবি না বলেই জাঙ্কুক এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে ফেলল। হুট করে সে তেকে জড়িয়ে ধরে তারপর তেকে নিজের কাছে টেনে নিল। তে নিজেকে ছাড়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তে ব্যর্থ হলো। বেশ কিছুক্ষণ পর জাঙ্কুক নিজেই তেকে ছেড়ে দিল, তারপর বিছানায় গিয়ে বসলো। তে চোখ বেয়ে পানি পড়ছে। এতক্ষণ কোথায় ছিলি? আমি আসবো সেটা জানতি না? তে এবারও চুপ, তবে রাগে তার চোখ লাল হয়ে গিয়েছে। উফ, আমার সাথে এমন ভাব নেওয়া যাবে না। তোর জীবনে এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইবো, তাই এভাবে তাকাবি না। আপনি এত খারাপ হয়েছেন জাঙ্কুক ভাইয়া, তা আমি ভাবতেও পারছি না। খারাপের তুই কি দেখেছিস? এ তো কেবল শুরু, তোর জন্য আরো কিছু অপেক্ষা করছে। আমি আসবো জানার পরেও তুই ছিলি না সেখানে, তাই এটা তোর শাস্তি ছিল। আমি এখানেই ছিলাম, কিন্তু আপনার সামনে আসিনি, তাহলে ডেকে আনতে হলো কেন? নিজেকে তুই কি ভাবিস? আসলে আমি তো তুতলাতে হবে না। একটা কথা কান খুলে শুনে রাখ, এখন আমার কথার বাহিরে এক পাও ফেলবি না, না হলে তোর কপালে দুঃখ আছে। যা, লাগেজ থেকে কাপড় বের করে দে। তুই আর কথা বাড়ালো না, তাড়াতাড়ি লাগেজ নিয়ে বসে পড়লো। কিন্তু বইয়ের ছুটে কাপড় বের করার বদলে সব কাপড় এলোমেলো করছে। জাঙ্কুক বসে বসে তের কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে, যেন এতদিনের সব ইচ্ছে পূরণ হওয়ার সুযোগ পাচ্ছে। তে, এই তে, কোথায় তুই? কখন থেকে ডাকছি, কথা কি কানে যায় না? তে কাপড় বের করে দিয়ে 1 মিনিটও হয়নি নিচে এসেছে। এর মধ্যেই জাঙ্কুক ডাকাডাকি শুরু করেছে। জাঙ্কুকের ডাকের ভঙ্গিতে বাসার সবাই মোটামুটি অবাক হয়েছে। তে একটু বেশি অবাক হয়েছে। সে একবার কাকিমার দিকে তাকিয়ে আর কিছু না ভেবে হাতে থাকা বাটি নিয়ে ছুটল জাঙ্কুকের রুমে। ভাইয়া বলুন, আমাকে কি জন্য ডেকেছিলেন? তোকে যে আমি ডাকছিলাম সেটা তো পুরো শহরে জেনে গিয়েছে। এতক্ষণ ডাকার পরেও আসলি না কেন? তুই গুনে গুনে 50 সেকেন্ড লেট করেছিস তে। কেন এই 50 সেকেন্ড আসতে দেরি হলো তোর? এসব আপনি কি বলছেন জাঙ্কুক ভাইয়া? 50 সেকেন্ড লেট করেছি মানে কি? আপনি একটুও বদলাননি, একদম আগের মতোই আছেন। তাতে কি, তুই তো বদলেছিস। মানেটা হলো, কি সুন্দর আমার মুখের উপর কথা বলে যাচ্ছিস। আগে তো তুই এমন ছিলি না। একটু বুক কাঁপছে না তোর? যাই হোক, আমাকে আপনি করে বলা শুরু করলি কবে থেকে? তে উত্তর দিল না। যাই হোক, যার জন্য ডেকেছিলাম তোকে, ওয়াশরুমের কাপড়গুলো একটু ধুয়ে দে। এক্ষুনি দিতে হবে না? মানে আসলে বাসায় অনেক লোকজন এসেছে, রান্নাটা এখনো শেষ হয়নি। রান্না শেষ করে কাপড় ধুয়ে দিলে কেমন হবে? চুপ, একদম চুপ। তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার?
এখন থেকে আমার সব কাজ তুই করবি। তে আর কথা বাড়ালো না, হাতের বাটিটা টেবিলে রেখে ওয়াশরুমে যেতে না যেতে কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠল তে। এর মধ্যেই জাঙ্কুকের গলা শোনা গেল, মা, ও মা, কোথায় তুমি? জলদি আমার রুমে আসো। জাঙ্কুক ডাকতেই বাসার সবাই এসে হাজির হলো জাঙ্কুকের রুমে। কি হয়েছে জাঙ্কুক বাবা, এমন চিৎকার করেছিস কেন? কি হয়নি সেটা বলো মা। সামান্য কাপড় ধুতে বলেছিলাম তেকে, কিন্তু তে আমার উপর রাগ করে নোংরা বাটিটা আমার উপর ছুঁড়ে ফেলেছে। দেখেছো আমার শরীরে পুরোটা লেপ্টে গিয়েছে। কি তের এত বড় সাহস! তে জাঙ্কুকের এমন মিথ্যার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মা, তোমরা তেকে মাথায় তুলে সাহস বাড়িয়ে দিয়েছো। একটা কথা কান খুলে শুনে রাখো, বাসায় আজ থেকে কোনো কাজের লোক থাকবে না। সব কাজ তে নিজের হাতে করবে, এটা আমার সিদ্ধান্ত। আর আমার সিদ্ধান্তের অপর যারা কথা বলবে তারা এই বাসায় থাকবে, অথবা আমি এই বাসায় থাকবো। এটাই আমার ইচ্ছে, না হলে আমি আগের মতো এই বাসা থেকে বের হয়ে চলে যাব। তে এতক্ষণ ধরে ওয়াশরুম থেকে সবকিছু শুনছিল। এবার সে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে দেখতে পেল জাঙ্কুকের সারা গায়ে মশলা ছড়িয়ে আছে। এটা দেখাতে বেশ অবাক হলো, অথচ সে বাটিটা টেবিলেই রেখেছিল। তে বাহিরে আসতেই জাঙ্কুকের মা এগিয়ে গিয়ে বললেন, মুখপুরি, তোর সমস্যাটা কি? ছেলেটা বাসায় পা দিতে না দিতে মাথাটা চিবিয়ে খাচ্ছিস কেন? এসব তুমি কি বলছো কাকিমা? বিশ্বাস করো আমি এসব করিনি। চুপ, তাহলে কি আমার ছেলে মিথ্যা বলছে? একদম আমার মুখের উপর কথা বলবি না। একটা কথা কান খুলে শুনে নে, তোর জন্য যদি জাঙ্কুকের কোনো অসুবিধা হয় তাহলে আমি তোর কি করব সেটা তুই নিজেও জানবি না। কিন্তু কাকিমা, তের বাচ্চা আর একটা কথা বললে তোর কপালে দুঃখ আছে, চেঁচিয়ে বলে উঠলো জাঙ্কুক। তে চোখ উল্টে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের মা এতে বেশ বিরক্ত হয়ে বলল, এমন ভাব নিচ্ছিস যেন বাজা মাছটা উল্টে খেতে জানিস না। তে বুঝতে পারলো এখানে কথা বলে কোনো লাভ নেই, তাই উত্তর না দিয়ে আবারও ওয়াশরুমের দিকে পা বাড়ালো। জাঙ্কুকের মা রাগ নিয়ে তের মায়ের সামনে দাঁড়ালো। তের মা এতক্ষণ ধরে মাথা নিচু করে সবকিছু শুনেই যাচ্ছিলেন। ইউনজুন, তোমার মেয়েকে সামলিয়ে নাও, আর কোনো রকম ঝামেলা কিন্তু আমি সহ্য করব না। ভাবি তে হয়তো বুঝতে পারেনি, না বুঝে এমন করে ফেলেছে। হ্যাঁ, তোমার মেয়ে তো অবুঝ, কোনো বুঝ নেই। তোমার মেয়ের কোনো দোষ নেই, সব দোষ আমার ছেলের। ভাবি, আপনি এরকম কেন বলছেন? আমি তো তা বলিনি। থেকে আমি বুঝিয়ে বলবো, এবারের মতো ক্ষমা করে দাও। জাঙ্কুক বাবা, তুই টি শার্টটা খুলে দে, আমি ধুয়ে দিচ্ছি। চিচি চাচি আম্মা, এসব তুমি কি বলছো? তোমার ধুতে হবে কেন? আর তুমি ক্ষমা চাইছো কেন? এখানে তোমার কোনো দোষ নেই। যে দোষ করেছে তাকেই বুঝতে দাও। তোমার কাছে আমার একটাই চাওয়া, এর ব্যাপারে আলগা পিরিত দেখিও না, তাহলে আমার জন্য সেটা ভালো হবে। আমার সাথে ওর ঝামেলা আছে, আমাদের ঝামেলা আমাদেরকেই মেটাতে দাও। প্লিজ তোমরা এখান থেকে চলে যাও। তারপর সবাই চলে যায়। তে ওয়াশরুমে বসেছিল, হুট করে সেখানে জাঙ্কুকের আগমন ঘটলো। তে একরাশ বিরক্ত নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো। এভাবে তাকিয়ে আছিস কেন? আমার নামে মিথ্যা বললেন কেন? ইচ্ছা হয়েছে তাই, যখন ইচ্ছা হবে তাই করবেন। এখনো কি আগের মতো ছোট আছেন আপনি? ও, তাহলে বলছিস তুই এখন বড় হয়ে গেছিস, তাহলে আমি বড়দের মতো আচরণ করি, কি বলিস? তে উত্তর দেওয়ার সুযোগ পেল না। তার আগেই জাঙ্কুক ওয়াশরুমের দরজা লক করে দিল, তারপর তেকে আঁকড়ে ধরলো। তে তো ভীষণ অবাক হয়ে গেল। কি করছেন এসব? ছাড়ুন আমাকে। কেন জান, বড়দের মতো আচরণ করছি বলেই জাঙ্কুক তের গায়ে মুখ ডুবালো। তে এই অপমানটা মেনে নিতে পারলো না। কোনো মতে নিজেকে ছাড়িয়ে ঠাস করে জাঙ্কুকের গালে থাপ্পড় বসিয়ে দিল। তাতে জাঙ্কুক কোনো রকম রিয়েক্ট করলো না, চুপচাপ গাল মুছে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়ালো। তারপর টি শার্ট খুলতে খুলতে তের দিকে তাকালো। তের আগে কাঁপছে। জাঙ্কুকের হাব ভাব তের কাছে মোটেও ভালো লাগছে না, তাই দরজা খোলার চেষ্টা করলো তে, কিন্তু সম্ভব হলো না। জাঙ্কুক তার আগে তেকে নিজের কাছে টেনে নিল, নিজের অনেকটা কাছে, এবং শাওয়ারটি ছেড়ে দিল। শাওয়ারের জল দ্বারাই দুজনে বেজে একাকার। জাঙ্কুকের স্পর্শ কাতর জায়গায় তার হাত দিতে পিছু পা হয়নি। তে এবারকে দিয়ে দিল। জাঙ্কুক শান্তভাবে তেকে ছেড়ে দিয়ে বলল, কি সমস্যা?
এমন করছিস কেন? লজ্জা করছে না নিজের বোনের সাথে এমন করতে? না তো, একদমই লজ্জা করছে না। আমি তোকে ছোট থেকে অন্য চোখে দেখি, আর তাতে সত্যি আমার একদম লজ্জা করে না। আমি সবাইকে গিয়ে যদি এসব বলি কি হবে তা জানেন নিশ্চয়ই। জানি তো, কিন্তু তুই জানিস না। তুই আমার বিরুদ্ধে কিছু বললে আমি তোর সাথে রাগ দেখাবো, আর আগের মতো আবারও বাসা ছেড়ে যাওয়ার অভিনয় করব। আর সেটা আমার মা বাবা মানতে পারবে না, কারণ বাবার বয়স হয়েছে। এখন সংসারের হাল ধরার জন্য আমাকেই দরকার। যে কোনো মূল্যে ওরা আমাকে আটকাতে চাইবে, তারপর সব দোষ তোর হবে। ব্ল্যাকমেইল করছেন আমাকে আপনি, অনেকটা তাই মনে কর। আমি আর এক মুহূর্তেও এখানে থাকবো না, আমি আমার গ্রামে চলে যাব। চেষ্টা করে দেখতে পারিস, কিন্তু সংসার চলবে কি করে আমার কথা মতো না চললে? লিসার পড়াশোনা থেকে শুরু করে শাশি আম্মার চিকিৎসা সবই বন্ধ হয়ে যাবে। কতটা নিচে নেমে গিয়েছেন আপনি। আমি সবসময় নিচেই ছিলাম জান। আমার সাথে কেন এমন করেছেন আপনি? কি দোষ করেছি আমি? কারণ তুই আমার জীবন থেকে 6টা বছর কেড়ে নিয়েছিস। তুই সেদিন কি করেছিলি সেটা আর কেউ না জানলেও তুই আর আমি জানি। তাই এখন অস্বীকার করার মতো অভিনয় করিস না। সামান্য একটা কারণে আপনি এভাবে কেন করছেন? তখন আমি ছোট ছিলাম, আর আপনার থেকে বাঁচার জন্য আমি আপনাকে মিথ্যে বলেছিলাম। সেদিন আমাকে ওই ছেলেটা প্রপোজ করেনি, আর আমিও এই ছেলেটাকে ভালোবাসতাম না। তোকে আমি ভালোবাসতাম, কিন্তু আমার বেপরোয়ার ভালোবাসার তুই মূল্য দিতে পারিসনি। তাই এখন এগুলা সহ্য করা ছাড়া আর কোনো উপায় নেই তোর কাছে। আপনার মাথায় যে সমস্যা আছে সেটা কি আপনি জানেন? জানি, কিন্তু সেই সমস্যাটা শুধু একজনকে ঘিরেই, সেটা হলো তুই। হাত ছাড়ুন, যেতে দিন আমায়। জাঙ্কুক বাধ্য ছেলের মতো তেকে ছেড়ে দিল। তে 1 মিনিটও দেরি না করে বাহিরে চলে আসলো। তারপর তে এক দৌড়ে নিচে রুমে চলে গেল। রুমে গিয়ে তে কান্না করতে শুরু করে। জাঙ্কুক কেন তাকে বুঝতে পারে না, কেন তাকে এত কষ্ট দিচ্ছে। সে আর জাঙ্কুকের এই কষ্ট মেনে নিতে পারছে না। শুনুন না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সেটা আমার পরিবারের জন্য, আর আমার বাবুই জাঙ্কুকের জন্য মঙ্গল হবে। জিনের কথায় নামজুন কিছুটা অবাক হয়ে বললেন, কি সিদ্ধান্ত জিন? সেটা বলো, আমি শুনবো। আমরা সবাই জানি জাঙ্কুক আগে থেকে ভালোবাসতো, কিন্তু তের জন্য আমার ছেলেটা এত বছর আমার থেকে দূরে কাটিয়েছে। আমি আর আমার ছেলেকে হারাতে চাই না নামজুন। আমার এখন মনে হচ্ছে জাঙ্কুক আর তেকে আগের মতো ভালো বাসে না। তাই তেকে বিয়ে দিয়ে দেই, তারপর জাঙ্কুকের জন্য ভালো একটা মেয়ে দেখে তাকে বিয়ে করিয়ে দেব। কি বলো আরেম, আমার সিদ্ধান্তটা কেমন হয়েছে? জিনের সমস্তটা শুনে আরেম চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, এখন তার বয়স হয়েছে, জাঙ্কুককে বিয়ে দেওয়া এখন প্রয়োজন। তিনি জিনের দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, তুমি যা করার তাই করো জিন। আমি শুধু চাই আমার ছেলেটা সবসময় ভালো থাকুক আর আমার কাছেই থাকুক। আমি আর কিচ্ছু চাই না। বলেই তিনি বের হয়ে পড়েন। আর জিন একটা দীর্ঘশ্বাস ফেলে তার বান্ধবীকে কল করে কালি আসতে বললেন। তার বান্ধবী হলো ন্যান্সি। তার একটা ছেলে আছে, তার নাম হলো বুগাম। জিন লক্ষ্য করেছেন বুগাম ছেলেটা হয়তো তেকে পছন্দ করে। তাই জিন চায় তের সঙ্গে বুগামের বিয়ে দিয়ে তেকে এই বাড়ি থেকে বিদায় করতে। কারণ তিনি ভাবছেন হয়তো তেকে বিদায় করলে জাঙ্কুক তাদের সঙ্গে বসবাস করতে শুরু করবে। ছোটবেলায় হয়তো তের প্রতি জাঙ্কুকের আবেগ ছিল, এখন হয়তো তাদের মধ্যে এমন কিছু নেই। কারণ জাঙ্কুক এতদিন বিদেশি ছিল, হয়তো বিদেশি মেয়ের মতো কাউকে বিয়ে করবে, তেকে করবে না। যেই বাবা সেই কাজ। তিনি তের মাকে ডেকে সবকিছু বুঝিয়ে বললেন তেকে বিয়ের জন্য তৈরি করতে। কাল ন্যান্সির পরিবারের সবাই তেকে দেখতে আসবে। আর জাঙ্কুককে এই বিষয়ে তিনি কিছু জানাননি। তে তার রুমে বসেছিল, তখনই তের মা রুমে ঢুকলেন। তে এই শাড়িটা পরে সুন্দর মতো রেডি হয়ে থাকিস, কাল তোকে বরপক্ষ দেখতে আসবে। তে এটা শুনে অবাক হয়ে যায়। তারপর তের মা জিনের কথা মতো তেকে সমস্ত কিছু খুলে বললেন। সবকিছু শুনে তের চোখ বেয়ে পানি পড়তে শুরু করলো। মেয়ের চোখের পানি দেখে ইয়ঞ্জুন আর নিজেকে আটকাতে পারলেন না। তিনি রুম থেকে কান্না করতে করতে বের হয়ে পড়লেন। তে ভাবছে আর কান্না করছে।
জাঙ্কুক হয়তো এখন আর তাকে ভালোবাসে না, তাই জাঙ্কুক আর এই পরিবারের ভালোর জন্য হলেও তে এই বিয়েটা করবে। তে বিয়ের বিষয়ে জাঙ্কুককে জানানো হয়নি। জাঙ্কুক কিছু কাজের জন্য তার গ্রামের বাড়িতে চলে যায়। এই ফাঁকে তের বিয়ের সকল আয়োজন করে নেওয়া হয়। দেখতে দেখতে তের বিয়ের দিনটাও চলে আসে। আসলে তের বিয়েটা ঘরোয়া ভাবেই হবে, তাই তেমন কাউকে বলা হয়নি, শুধু কাছের মানুষজন ছাড়া। বরপক্ষ এখনো আসেনি, আর তেকে তার রুমে সাজানো হচ্ছিল। ঠিক তখনই জাঙ্কুক তার কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে, আর দেখতে পায় সারা বাড়ি অনেক সুন্দর করে সাজানো। এই জাঙ্কুক বেশ অবাক হলো, কারণ জিমিনের সামনে পরীক্ষা। 1 মাস পর জিমিনের পরীক্ষা শেষ হবে। 1 মাস পর জিমিনের পরীক্ষা শেষ হওয়ার পর জিমিনের বিয়ে দেওয়া হবে। তাহলে বাড়ি এত সাজানো কেন এখন? জাঙ্কুক বাবা, তুই এসে পড়েছিস। তুই না বললে আরো 3 দিন পরে আসবি, তাহলে এত জলদি চলে আসলি কেন? মা, বাড়ি এত সাজানো কেন? কোনো অনুষ্ঠান নাকি আজকে? আজকে আমাদের তের বিয়ে হবে জাঙ্কুক, তাই বাড়িটা একটু সাজিয়েছি। বাবার কথা শোনা মাত্রই জাঙ্কুক যেন পাথর হয়ে যায়। এটা তুমি কি বলছো বাবা? না, এটা হতে পারে না। কেন হতে পারে না জাঙ্কুক? তুই তো এমনিতেও তেকে সহ্য করতে পারিস না, তাই ওকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বিদায় করতে চাই। স্টপ মা, আর একটা কথা বলো না। তের অন্য কারোর সাথে বিয়ে হতে পারে না, কজ আমি ওকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর আমি ওকে কষ্ট দেওয়ার জন্যই আমার সকল কাজ করাই, কারণ ও নিজের মুখে স্বীকার করেছে না যে ও আমাকে ভালোবাসে। এটা শোনা মাত্রই বিয়েতে আসা সবাই অবাক হয়ে যায়। আসলে সবাই ছোটবেলা থেকে দেখে আসছে জাঙ্কুক থেকে সবার থেকে আলাদা করে দেখতো, কিন্তু সেটা যে ওর তের প্রতি ভালোবাসা ছিল সেটা কেউ জানতো না। তখন নিচে চিল্লাপাল্লা শুনে তেও নিচে চলে আসে, আর জাঙ্কুকের বলা কথা শুনতে পায়। তে মনে করেছিল হয়তো জাঙ্কুক আর এখন তাকে ভালোবাসে না, কিন্তু সে ভুল, জাঙ্কুক তাকে ভালোবাসে। তাই তে খুশিতে কান্না করে দেয়। আমি রাজি, আমার ছেলে যেহেতু তে মাকে ভালোবাসে, তাহলে ওর সাথে বিয়ে হবে জাঙ্কুকের। আসলে তিনি বুঝতে পারলেন যদি জাঙ্কুকের সাথে তে বিয়ে না দেন, তাহলে ছোটবেলার মতো জাঙ্কুক আবারও বাড়ি ছেড়ে চলে যাবে। তখন সেটা যেন বুঝতে পারেন। তারপর ওই দিনই তের সঙ্গে জাঙ্কুকের বিয়ে হয়ে যায়। সবাই তাদের সম্পর্কটা মেনে নেয়। বাসর ঘরেতে বসে আছে আর জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে। তে আজকে ভীষণ হ্যাপি, কিন্তু সেটা জাঙ্কুককে বুঝতে দেওয়া যাবে না, কারণ সে এতদিন তাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছে। তখন জাঙ্কুক রুমে ঢুকে আর তের সামনে যায়। তে তো গাল ফুলিয়ে বসে আছে। কি হলো, আমার বউটাকে আমার উপর রাগ করেছে নাকি? তুমি অনেক পচা, এতদিন শুধু শুধু না জেনে আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। আচ্ছা সরি সান, এই দেখো কান ধরছি, আর কষ্ট দিব না তো, এখন শুধু আদর করব। যা, আমার কিন্তু লজ্জা করছে। তো চল আজকে সেই লজ্জাটা ভেঙে দেই, কি বলিস? বলেই জাঙ্কুক তেকে নিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর তাকে কিস করতে শুরু করে। দুজনে হারিয়ে যায় দুজনের ভালোবাসার সাগরে। গল্পটা এখানেই শেষ করছি।